Dreams Avenue. বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এবং শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে রেডিও আমার 88.4 FM এর সকল বন্ধুদের শুভেচ্ছা জানাই। এক সপ্তাহের বিরতির পরে এই মুহূর্তে আমি আবার হট সিটে গরম আসনে। নিশ্চয়ই ভালো ছিলেন এবং আমি মিস করেছি এক সপ্তাহে যেহেতু আমি ছিলাম না। আশা করি চমৎকার কেটেছে মাঝখানের সময়টা এবং আজকে একটা আমাদের জাতীয় জীবনের মহান একটা দিবস ছিল, সেই দিবসের ঠিক শেষ মুহূর্তে আমি আবার এই মুহূর্তে হট সিটে এবং সবাইকে শুভেচ্ছা তো জানিয়েছি এবং নতুন করে আবার ফিরে পাবো বলেই হয়তো মাঝখানে এক সপ্তাহ ছিলাম না, ওই দিন অন্য একটা শো হয়েছে। এবার কিন্তু আমি ফাঁকি দেইনি, সবাই সবসময় অভিযোগ করেন যে আমি মাঝে মাঝে নাকি ফাঁকি দেই, সেটা অন্তত এই সপ্তাহে হয়নি। আর আশা করছি আজকে একটা ভালো রাত একসাথে আমরা সবাই কাটাবো, চমৎকার কিছু গানও শুনবো এবং সেই সাথে 2 সপ্তাহে 14 দিনে জমে থাকা কথাগুলো আমরা শেয়ার করবো, আমার কথা আপনার কথা সবকিছু শুনবো। বইয়ের কথা তো নিশ্চয়ই হতেই পারে, আর অনেক কিছুই হতে পারে, বিশেষ কিছুও থাকতে পারে, সবকিছুর জন্য সাথী থাকুন। তবে আপনার কাছে যাই হোক না কেন বিশেষ কিছু সংজ্ঞা, আমার কাছে বিশেষ কিছু সংজ্ঞা একটাই, সেটা হচ্ছে আপনি এবং আপনারা। এটুকুই আমার কাছে বিশেষ কিছু, আর অন্য কিছু না হলেও চলে। সেটা আশা করছি আজকেও হবে। আপনার উপস্থিতি আমাকে প্রাণবন্ত করে রাখবে, আমি যদিও বা ব্যর্থ হই। রাত 2টো পর্যন্ত সাথে থাকুন এবং যে কোনো কিছুর জন্য আমাকে লিখুন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে প্রথমে যাবেন, গিয়ে রেডিও আমার যেটা সংক্ষিপ্ত রূপ RA, শুরুতে সেই RA লিখবেন এবং তারপরে আপনার নাম ঠিকানা লিখে যা খুশি তাই লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। এবং প্রথম গানটা হচ্ছে, যেহেতু একটা মহান দিবস আজকে ছিল এবং ভাষা আন্দোলনে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সেই অর্থে একটা কিছু পরিবেশন হচ্ছে একদম প্রথমটা, এবং এরপরে আমরা আরো অনেক নানান গান শুনবো। সাথী থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা আবারও ফিরে এলাম, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক আজকে এবং শুরু হয়ে গেছে মাত্র কিছুক্ষণ আগে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আমরা শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 21-এ একটা পরিবেশনা শুনলাম এবং এই মুহূর্তে আমাকে শুনছেন। আজকের দিনটা হয়তো অনেকেই অনেকভাবে কাটিয়েছেন এবং কেউ হয়তো প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে, কেউ হয়তো একেবারে শহীদ মিনারে গিয়ে এবং কেউ হয়তো কোথাও যাননি, সারাদিন বাসা দিয়েছিলেন, কিন্তু অন্তরের ভেতরে সেই চেতনাটা হয়তো প্রদীপ্ত ছিল। যে যেভাবেই করুন না কেন, আমি স্থির নিশ্চিত যে নিশ্চয়ই শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, কৃতজ্ঞতা সবকিছুই আপনি আপনার অস্তিত্বের সবটুকু নিংড়ে জানিয়েছেন আজকে, এবং শুধু আজকে না, এবং সব সময়ের জন্য নিশ্চয়ই সেটা একটা প্রণতি ছিল। এবং আমিও জানাচ্ছি আরেকবার, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে এই একটু আগের সেই পরিবেশনটা শুনতে শুনতে আমার কাছে আমি ফিরে যাচ্ছিলাম ছোটবেলার দিনগুলোতে, বড়বেলার কোনো দিনে না। ছোটবেলায় অনেক স্মৃতি মনে পড়ছিল যে তখন হয়তো এত কিছু বেশি বুঝতামও না, শুধু দেখতাম যারা সিনিয়র তারা খুব আগ্রহ নিয়ে পালন করছেন এবং আগের দিন রাত থেকে বা তার আরো কয়েকদিন আগে থেকে খুব একটা উত্তেজনা, একটা ব্যাপক উত্তেজনা শুরু হয়ে যেত যে কলা গাছ না কোন গাছ দিয়ে কিভাবে শহীদ মিনারে আমরা এবার বানাতে পারি নিজেরা একটা ছোটখাটো করে, তারপরে ফুল কোন বাগানেটা চুরি করা হবে। এবং তখন হচ্ছে এমন একটা একেবারেই ছোটবেলার কথা বলছি, তখন আসলে 21-এর চেতনা বা ভাষা শহীদদের প্রতি ওই শ্রদ্ধাটা আমরা যতটা না বুঝতাম, আমরা এই সিনিয়রদের উত্তেজনা আমাদেরকে ব্যাপকভাবে উত্তেজিত করে তুলতো এবং আমরাও মনে করতাম যে এর থেকে উত্তেজনা করা এবং এর থেকে অনুপ্রেরণা দিয়ে আর কিছু হতেই পারে না, যে বাগানের ফুল টুল হ্যান করে বিভিন্ন রকম একটা কাহিনী কীর্তি করে আমরা কলা গাছ দিয়ে শহীদ মিনার বানানো হচ্ছে। এবং দেখতাম যাদের হাতে লেখা সুন্দর তারা আবার শহরে বিভিন্ন অক্ষর লিখে সেগুলো আবার কি হবে সেই গাছের উপরে খুব সুন্দর একটা, এবং বিভিন্ন বাড়িতে আবার কম্পিটিশন হতো যে আমাদের বাড়ির শহীদ মিনার ভালো হয়েছে নাকি ওই বাড়িটা নাকি ওই মহল্লাটা। আবার স্কুলেও কিছু আয়োজন থাকতো, সবকিছু মিলে একটা মানে ওই শিশু বয়সটাই হতো সবচেয়ে ভয়াবহ উত্তেজনা, এর থেকে অন্য কোনো কিছু এর থেকে এত আকর্ষণীয় হতেই পারে না। এবং কালে কালে হয়তো সেই আবেগ, সেই উত্তেজনাটা সরিয়ে তার বদলে একটা ভিন্ন ধর্মী আবেগ এবং উত্তেজনার সঞ্চার হয় এবং সত্যিকারের চেতনাটা আমরা বুঝতে শিখি। এবং সেই চেতনা হয়তো এক সময় কারো কারো হয়তো বা আমাদের মধ্যে অনেকেরই আবার সরে গিয়ে সেখানে ভিন্নধর্মী নতুন কিছু চেতনা চলে আসে, যেখানে হয়তো ব্যক্তিগত প্রতিষ্ঠা এবং সময়ের স্রোতে, কালের স্রোতে গা ভাসানোটাই সবচেয়ে বড় অভিপ্রায় হয়ে দাঁড়ায়। তখন আসলে সেই আজ থেকে 50, 60, 70 বছর আগে কি হয়েছিল বা কোন উদ্দেশ্যে, সেটা আর হয়তো আমাদেরকে ততভাবে তেমনভাবে স্পর্শ করে না,
বা আমরা একটা মাটি খুঁড়ে রেখে দেয়া কোনো পুরনো পয়সার মতো বা কোনো ব্যাংকে জমিয়ে রাখা, মাটির ব্যাংকে জমিয়ে রাখা সেই 15 বছর আগের কোনো এক ভুলে যাওয়া মুদ্রার মতো সেই আবেগটা হয়তো মাটি চাপা পড়ে থাকে। তার উপরে এক সময় ঘাস গজা, ইট চাপা পড়ে এবং নতুন দালান কোঠা ওঠে, কিন্তু মাটির গভীরে প্রথিত সেই আবেগটা হয়তো একটা সময় আমরা সচেতন ভাবি বা অচেতন ভাবি বা আধা চেতন ভাবে ভুলে যায় কিংবা এড়িয়ে যায় এবং সেই জায়গাটা দখল করে নেয় ছুটে চলার একটা দুরন্ত দুর্বার গতি। এবং মাঝে মাঝে এইরকম কোনো বিশেষ দিন এলেই আবার সেই ইটটা সরিয়ে মাটি খুঁড়ে সেই আবেগটাকে বের করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি আর বলি, বাহ, এখনো কিন্তু বেশ তরতাজা আছে, রং খুব একটা মলিন হয়নি। আবার পরের দিন থেকেই হয়তো আমরা সচেতনে সেই আবেগটাকে মাটি চাপা দিয়ে দিই। এভাবেই আমাদের জীবন এগিয়ে যায় এবং আমরা একদিন বা বিশেষ দিনগুলোতে আহাউহু করি। এবং এটা এমনভাবে বলছি না যে আমি তার উজ্জ্বল ব্যতিক্রম এবং অন্য সবাই এরকম করে, আমিও তাদেরই একজন। সেই দায়ভার আমার উপরেও বর্তায়, আমরা সবাই হয়তো সেরকম, যদি হয়তো অনেকেই ব্যতিক্রম আছেন, তাদের প্রতি শ্রদ্ধা। তো এভাবেই আমরা এগিয়ে যাই এবং এভাবেই সময়টা এগিয়ে যায় এবং এভাবেই জীবন চলতে থাকে। খুব সম্প্রতি একটা গল্পে, সৈয়দ মঞ্জুরুল ইসলামের একটা গল্পে পড়েছিলাম একটা কথা একটু পরপর, ইহাই জীবন, গল্পকার লিখেছেন, তো ইহাই হয়তো জীবন, এভাবেই জীবন এগিয়ে যায়। আর আমি জানি না আজকের আমার এই কথাগুলো সাময়িক আহাউহু কিনা, নাকি আসলে তার ভেতর অন্য কিছু আছে, আমি নিজেও সে সম্পর্কে নিশ্চিত না। এবং সে যাই হোক, তারপরে বলছি, আপনিও শুনছেন। এবং এই বলা আর শোনার মধ্যে আপাত দৃষ্টিতে এই নিষ্ফল বলা এবং নিষ্ফল শোনার মধ্যেও যদি আবার কোনো সুফলা কিছু জন্মে যায়, নিশ্চয়ই সেটুকুই প্রাপ্তি। নিশ্চয়ই আজকে অনেক কথা হবে, গান হবে এবং আরও কিছুও থাকবে অবশ্যই। এফএম লাইব্রেরি তো আজকে অবশ্যই থাকছে, কারণ আমি কথা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিতভাবে আবার করব। আমি করেও ছিলাম এবং এইসব দিন রাত্রি নিয়ে একটা বোধহয় করেছিলাম, আজকে আরেকটা করব। আর SMS করবেন, নিয়মটা আরেকবার মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 নম্বরটাতে। এবং এই ফাঁকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে। আমি যেহেতু ছিলাম না তাই একটু দেরিতে হলো ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ওই সময়টা তো আমি ছিলাম না, পহেলা ফাল্গুন তো পার হয়ে গেছে এবং এই দিনটা আমার কাছে অনেক প্রিয়। মাঝে মাঝে পহেলা বৈশাখের থেকেও বেশি আপন মনে হয়, কারণ প্রকৃতির মাঝে একটা অন্যরকম স্নিগ্ধতা, একটা কোমলতা থাকে, ভিড়ভাড়টাও কম থাকে। সেদিক থেকে এই উপলক্ষটা আমার কাছে অনেক বড়, অনেক অনেক খুব বেশি কাছের মনে হয়। আশা করি ফাল্গুন আপনাদের সবার জীবনে নতুন করে রং টং সবকিছু, রং টং সং ভং সবকিছু নিয়ে আসুক নতুন করে। কিন্তু আমার সময়টা খুব বাজে ছিল এবার ফাল্গুনের। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে সর্বশেষ যে শোটা করেছিলাম, বলেছিলাম যে আমি অসুস্থ ছিলাম। তারপর থেকে অসুস্থতার পরিমাণ আরও বেড়েছিল এবং আমার একটা ছোটখাটো সার্জারি হয়ে গেছে এর মধ্যে। এখনো পুরোপুরি আমি সুস্থ না, কথা শুনে হয়তো বোঝা যাচ্ছে, তবে সেরে উঠছে অনেকটা সুস্থ এখন। হয়তো আরেকটু সময় লাগবে পুরোপুরি সেরে উঠতে, দোয়া করবেন। এবং তাই ফাল্গুনটা আমার এবার অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে বিছানাতেই কেটেছে এবং কোথাও বের হওয়া হয়নি। আর এটা হচ্ছে একটা বড় আফসোস। তারপর আফসোস করা উচিত না, জীবনে অনেক কিছুই প্রাপ্তি থাকা অপ্রাপ্তি থেকে বেশি, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। তো ফাল্গুনের যেহেতু শুভেচ্ছা একটু দেরিতে দিলাম এবং প্রত্যেক ফাল্গুনে যে গানটা প্লে করি সেটা তো করতেই হয়, না হলে তো ব্যাপারটা কেমন হয়ে যায়। তাই এই গানটা সবার জন্য, আমার দেরিতে হলো ফাল্গুনের উপহার। একটু পরে ফিরছি, সাথে থাকুন। বন্ধুরা শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, যেখানে স্বপ্ন সারথী হয়ে রাজ আপনার সাথে আছে এবং রাত 2টো পর্যন্ত থাকবো নিশ্চয়ই। শুনছিলাম একটু আগে বসন্ত নিয়ে পরপর দুটো গান। প্রথমটা হচ্ছে ভূমির গান ফাগুনের মোহনায়, যে গানটা আমি অনেকবার প্লে করেছি, কিন্তু পরের গানটা একবারও প্লে করা হয়নি, আজকে ফার্স্ট। কিন্তু এটাও বসন্তের গান, কুমার বিশ্বজিতের। এবং এই গানটা নিয়ে আমার একটা ইন্টারেস্টিং স্মৃতি আছে, সেটা একটু শেয়ার করি। তখন ক্লাস 9-এ পড়ি, বেশ আগের কথা, রেসিডেন্সিয়ালে, এবং 9-এর বোধহয় ফার্স্ট টার্ম এক্সামিনেশন হচ্ছে এবং বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছি। তো বাংলাদেশের ষড়ঋতু এই হচ্ছে রচনার বিষয়বস্তু। তো রচনা তো মুখস্থ করার প্রশ্নই আসে না, কারণ আমরা হচ্ছে এই যুগের ব্যাপক, মানে আমাদের মস্তিষ্ক এত আইডিয়া কিলবিল করে, এত চাওয়াবাজি আমরা করি, এত কিছু বলতে পারি, আর যদি রচনা মুখস্থ করে লিখতে হয় এটা একটা অবমাননা না। তো আমরা রচনা পড়ার কোনো প্রশ্নই আসে না। নিজের প্রতিভার উপর আস্থা ছিল বলে রচনা কখনো পড়তাম না, কিছু কিছু জিনিস কখনোই পড়তাম না। রচনা, ভাব সম্প্রসারণ, সারাংশ, হ্যান ত্যান, এগুলো মনে হতো যে ব্যাপক সাহিত্য চর্চা করা যাবে, নিজের মনের মাধুরী মিশে লেখা যাবে। তো যেই ভাবা সেই কাজ, কোনো রচনা পড়ে গেলাম না এবং মনে হলো যে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সাহিত্য প্রতিভার পরিচয় দেওয়া যাবে। তো ওই রচনাটা চুজ করলাম, যে বাংলাদেশের ষড়ঋতু। তো সব ঋতু নিয়ে ব্যাপক, মানে অনেক, মানে একেবারে মনের মাধুরী মিশিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে যাচ্ছি, যে নাম্বার না দিয়ে কোথায় যাবে। তো বসন্তকাল আসলে একেবারে সবশেষে। এখন ওই সময়
সময়, এটা আমার একা না, আমার মনে হয় আপনারা যারা শুনছেন আপনাদের মধ্যে অনেকের ওই অভ্যাসটা ছিল, এবং এখনকার যারা তরুণ ছাত্র সমাজ, উদীয়মান তরুণ, তাদের মধ্যে নিশ্চয়ই অভ্যাসটা আছে। সেটা হচ্ছে যে আমরা সবার এক মধ্যে একটা ধারণা ছিল বা এখনো আছে যে বিভিন্ন মনীষীর উক্তি বা কবিতার লাইন তুলে দিলে রচনায় বেশি নাম্বার পাওয়া যায়। তো এই কারণে সব ঋতু নিয়ে অনেক কিছু জানা অজানা, অনেক মনের মাধুরী মেশানো, কিছু নিজে বানানো, কিছু আসলেই সত্যিকারের গান কবিতা থেকে লাইন তুলে দিয়ে রবীন্দ্রনাথ থেকে শুরু করে জীবনানন্দ অনেকেরই অনেক কথা তুলে দিলাম, যে রচনায় বেশি নম্বর পাওয়া যায়। এটাই মাথায় ঢুকে গিয়েছিল যে উদ্ধৃতি তুলে দিলে বেশি নম্বর পাওয়া যায় রচনায়। কিন্তু বসন্তে এসে কেন যেন অনেক কিছু দিলাম, মনে হলো না জুৎসই হচ্ছে না, আর একটু কিছু দেওয়া উচিত। তখন তো বসন্ত নিয়ে আর মাথার মধ্যে কিছু খেলছে না, যদি যতগুলো জানা ছিল সব দিয়েছে, আর নতুন করে কি দেওয়া যায়। তো মনে পড়লো 1-1.5 বছর আগে, মানে ওই ক্লাস 9-এর ঘটনার আরো 1-1.5 বছর আগে টেলিভিশনে কুমার বিশ্বজিতের একটা গান শুনেছিলাম, যে বসন্ত ছুঁয়েছে আমাকে ঘুমন্ত মন তাই জেগেছে, এই গানের প্রথম 2টো লাইন। তো এটা তো আর কুমার বিশ্বজিতের গান এইভাবে তো আর রচনায় লেখা যায় না। তো আমি বিশিষ্ট এক মানে পুরনো দিনের একটা খুব নাম বেছে বেছে, যে মানে ধনুষ্টঙ্কর চট্টোপাধ্যায় এরকম একটা খুব মানে রাশভারী একটা নাম চুজ করলাম আর কি, যে অমুক কবি লিখে গিয়েছেন তার এই কবিতায় বসন্ত ছুঁয়েছে আমাকে ঘুমন্ত মন তাই জেগেছে, এবং আরো সাথে আরো 2-3 লাইন অ্যাড করে একটা বিশাল একটা কবিতা বানিয়ে সুন্দর মনের মাধুরী মিশিয়ে রচনা লিখলাম। এবং এই হচ্ছে আমার এই গান থেকে লাইন চুরি করে রচনায় মনীষীর কবির লাইন বলে চালিয়ে দেয়া। এটা ক্লাস 9-এর ঘটনা। জানি না সেই শিক্ষিকা এক ম্যাডাম ছিলেন আমাদের, ম্যাডাম খুব ভালো ছিলেন। আমি জানি না উনি এখনো রেসিডেন্সিয়ালে আছেন কিনা। তো এবং বেশ ভালো নম্বর পেয়েছিলাম রচনা, আমি হাইস্ট পেয়েছিলাম সেই প্রতিভার ব্যাপক পরিচয় দিয়ে। আজকে এই গান শুনে ঘটনা মনে পড়লো বহুদিন পরে। আর এরকম আরো একটা ঘটনা বলি, এটা হচ্ছে ক্লাস 9-এর সেকেন্ড টার্মের ঘটনা। বোঝা যাচ্ছে ক্লাস 9 আমি বেশ মানে প্রতিভার ব্যাপক মানে কাজে লাগিয়েছিলাম প্রতিভা। সেকেন্ড টার্মের একটা এক্সামের কথা মনে পড়ছে, ওটাও বাংলা। ওই বাংলা গানের সময় কলেজের মানে স্কুলের এরিয়ার বাইরে বোধহয় কোনো অনুষ্ঠান ছিল, সারাদিন ধরে খালি ব্যান্ডের গান বেজে যাচ্ছে তো বেজে যাচ্ছে, এই LRB, এই মাইলস, এই অমুক সমুক বিভিন্ন রকম গান বাজছে, জেমসের গান। তো পরীক্ষার হলে কিসের পরীক্ষা দেবো, মন তো সব জনপ্রিয়, সব আমাদের পছন্দের গানগুলো বাজছে, ওই সময় যে গানগুলো আমরা বেশি শুনি, মন তো ওইদিকে। তো ওইখান থেকে ওইবারও ওই কাজ করেছিলাম, বিভিন্ন গানের লাইন তুলে দিয়েছিলাম। যখন যে গানটা বাজছিল ওই গানের 2-3টা লাইন এনে অমুক কবি বলে গিয়েছেন তার এই অমুক কবিতায়। তো এইভাবে বাংলাদেশের ব্যান্ডের গান এবং বাংলা দ্বিতীয় পত্রের রচনার মধ্যে একটা ভালো সম্পর্ক আমি রচনা করেছিলাম সেই ক্লাস 9-এ থাকা অবস্থায়। অনেক SMS চলে। তবে এখান থেকে যারা ছাত্র সমাজ আমাকে শুনছেন এই মুহূর্তে, প্লিজ কিছু শিখবেন না, হ্যাঁ, মতামতের জন্য আর যে দায়ী নন। কেউ যদি এটাকে মানে ওই যে বিভিন্ন রকম অ্যাকশন টেলিভিশনের প্রোগ্রামে অ্যাকশন দৃশ্য দেখানোর সময় নিচে লেখা থাকে না যে এক্সট্রিমলি ডেঞ্জারাস, প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, এবং এইসব এক্সপার্ট দ্বারা করা হয়েছে, নিজে চেষ্টা করবেন না। আমিও বলছি যে সব প্রতিভার এক্সপার্টের দ্বারা করা হয়েছে, আপনি প্লিজ করবেন না, ডোন্ট ট্রাই দিস। আর মুরব্বীরা যারা শুনছেন ভুলে যান। ড্রিম গার্ল আমাকে আজকের প্রথম SMS পাঠিয়েছেন, তিনি লিখেছেন যে বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে বলেছেন, আমি যত্ন নেই। তাহমিনা জানিয়েছেন তেজগাঁ থেকে যে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন এবং স্পেশাল সেগমেন্টের কথা বলেছেন। রাশেদ আমাকে জানিয়েছেন যে বসন্তের প্রথম দিন এবং আজকের দিনটা সব মিলিয়ে আমার কেমন কাটলো আমি তো একটু আগে বলেই দিয়েছি। তবে বইমেলায় এর মধ্যেও সুস্থ অসুস্থ অবস্থা মিলিয়ে বেশ কয়েকবার গিয়েছি এবং প্রচুর বই এবারও কিনেছি। সারা বছরের সবচেয়ে প্রিয় অকেশন এটা, মানে অবশ্যই যেতে হবে, না গিয়ে কোনো উপায় নেই। এবং গত শুক্রবারে মানে গতকালকে বেশ কয়েকজন রেডিও আমার স্টলে কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এত উচ্ছ্বাস নিয়ে এত কিছু বলেছেন তারা। এবং রাশেদ আরেকটা জিনিস জানিয়েছেন যে আজকে রাতটা কবিতায় ভরে দিলে ভালোই হয়। আর আফরিন আমাকে জানিয়েছেন বইমেলায় গিয়েছিলেন এবং আমি কিছু নাকি বই তাকে সাজেস্ট করেছিলাম, সেগুলো কিনেছেন এবং ভালো লেগেছে, শুনে আমারও ভালো লাগলো। পরিস্বপ্ন জানিয়েছেন যে একটা রবীন্দ্রসঙ্গীত অনেকদিন ধরে তার কানে বাজছে, ভালোবাসি এটা শুনতে চাচ্ছেন, চমৎকার গান। এবং তিনি আরো জানিয়েছেন যে কয়েকদিন ধরে কিছু ভালো লাগছে না, তাই মাদাগাস্কার 3 মুভিটা দেখেছেন, এটাও তার খুব হাসির একটা মুভি মনে হয়েছে। মুগ্নি শুভেচ্ছা ফিরিয়ে দিলাম আপনাকেও। TI শামীম গাজীপুর থেকে, শুনে ভালো লাগলো ভাইয়া, এভাবে সবসময় পাশে থাকুন। এবং অনেক ডেমরা থেকে জানিয়েছেন যে তার বোনের জন্য আমরা প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান। এবং আপনাকে SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, প্রথমে রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরটাতে। এই রচনা, বাংলা রচনায় এই প্রতিভার ছড়াছড়ি নিয়ে অনেক কিছু হচ্ছে। আরেকটা আমার এক বন্ধুর ঘটনা, এটা আমার না, তার ঘটনা দিয়ে শেষ করে আমরা পরের গানে চলে যাচ্ছি। কি গান এখন প্লে করা যায় এটা আমি ভাবছি। কি গান কেভিন কিগান ছিলেন একজন ফুটবল কোচ। কি গান আমরা প্লে করতে পারি? এই
গানটা হাতের কাছে চট করে পেয়ে গেলাম এবং এই গানটা মনে হয় বহুদিন প্লে করিনি, সেই 1939 সালে কোথাও সর্বশেষ প্লে করেছিলাম। এই গানটার ব্যাপক ভক্ত শ্রোতা আছেন আমি জানি এবং অনেক সময় প্রায় আমি SMS পাই, কিন্তু আজকে না হয় এই গানটা একটু প্লে করি আমরা। আর আচ্ছা, আমার এক বন্ধু ঘটনা, তার নাম ছিল জেমস এবং সেও ব্যাপক প্রতিভার পরিচয় রাখতো বাংলা দ্বিতীয় পত্র রচনার সময়, এবং তার বড় ভাইয়ের নাম ছিল রাসেল, তার নাম ছিল জেমস। তো সে সব রচনাই একজন ব্যক্তির উদ্ধৃতি তুলে দিত, জেমস রাসেল, দুই ভাইয়ের নাম একসাথে করে, এবং শুনলে মনে হয় হ্যাঁ উনি কোথায় কোনো বিশিষ্ট দার্শনিক পাশ্চাত্য দুনিয়ার জেমস রাসেল, যেহেতু ওইরকমই শোনায়। তো সে প্রত্যেক মানে বনায়ন সম্পর্কে রচনা আসলেও সে বলতো বিখ্যাত মনীষী জেমস রাসেল বলেছেন দুই ভাইয়ের নাম। আবার দেখা যেত যে গরু রচনা আসলে কোনো না কোনোভাবে জেমস রাসেল চলে আসতো। আবার দেখা যেত যে অন্য একেবারেই ভিন্ন কিছু, প্রাকৃতিক গ্যাস, সবার জন্য প্রাথমিক শিক্ষা, তারপরে ছাত্রজীবন, পরিশ্রমের সুফল, সময়ের মূল্য, সব রচনায় বিশিষ্ট মনীষী জেমস রাসেল বলেছেন, এই কথাটা আসতো। তো এরকম মহান প্রতিভাবানরা বেঁচে থাকুক যুগ যুগ ধরে। শুনছি আমরা আজ আবার সেই পথে দেখা হয়ে গেল। বলো ভালো আছো তো, এই গানটা শুনছি ইন্দ্রাণী সেনের কণ্ঠে। বন্ধুরা শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধুর আজকে আরেকবার, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ শুধুমাত্র রেডিও আমার 88.4 FM এ। সময় হচ্ছে 11:50 এই মুহূর্তে, এবং আরো 2 ঘন্টা 10 মিনিট আমাদের হাতে রয়ে গেছে। কিসের জন্য? কথাগুলো জানানোর জন্য, যে কথাগুলো আপনি বলতে চান আর যে কথাগুলো আমিও জানাতে চাই আপনাকে, সেই কথাগুলো নিশ্চয়ই জানাবো। এবং তার পাশে কিছু কবিতাও হয়তো থাকবে, আশা করছি FM লাইব্রেরি সেগমেন্ট থাকবে, আরো কিছু থাকতে পারে। একটু আগে শুনছিলাম আমরা অর্ণবের একটা গান, নাম ছিল না। এই গানটা অনেকদিন পরে শুনলাম, গানটা আমার বেশ ভালো লাগে। নাম ছিল না, বেনামি মাঝে মাঝে অনেক কিছুই থাকে। তার আগে ছিল ইন্দ্রাণী সেনের গান আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, এবং বলো টাকা ফেরত দিয়েছো তো। ছায়া আমাকে মিরপুর থেকে জানিয়েছেন আছে, এরকম আরো অনেক SMS করেছেন। আশা করছি ইনশাল্লাহ আবার হয়তো বইমেলা যাবো, আগামী শুক্রবার বিকেলে যেতে পারি, হয়তো তখন দেখা হতে পারে। আর নিশাদ, নাভিনা, নভিনের সাথে আমার গতকালকে দেখা হয়েছে। আপনারা দুজন এসেছিলেন বোধহয়, একজন আসেননি, আপনাদের বড়জন নিশাদ বোধহয় আসেননি, বাকি দুজনের সাথে দেখা হয়েছে এবং আপনাদের উপহারটা অনেক সুইট ছিল, থ্যাংক ইউ ফর দ্যাট। আর আজকে তাদের ভাগ্নির মরিয়মের দ্বিতীয় জন্মদিন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আফরিন আমাকে জানিয়েছেন যে এক বিশাল প্রশ্ন, এবং প্রশ্নটা অনেক কঠিন, উত্তরটা খুব সহজ। সেটা হচ্ছে যে আফরিন আমাকে লিখেছেন তুমি কবিতা লিখো না কেন। খুবই কঠিন প্রশ্ন, কিন্তু আমার কাছে উত্তরটা খুবই সহজ, কারণ আমি কবিতা লিখতে পারি না, তাই। খুব সহজ উত্তর। কিন্তু তিনি লিখেছেন তোমার কিছু লেখা উচিত। এটার সাথে আমি একমত। আমার কিছু লেখা উচিত এই কারণে না যে আমি ব্যাপক লিখতে পারি বা ব্যাপক প্রতিভা আমার মধ্যে আছে সেজন্য না, সেটা আমি মনে করি না। তবে আমার কিছু লেখা উচিত এই কারণে, কারণ আমি লিখতে চাই বা চাইতাম বা চেয়েছিলাম খুব তীব্রভাবে। এই যে কথাটা আমি অনেক শোতে শেয়ার করেছি অনেকের সাথে, আরেকবার করি না হয়। প্রসঙ্গ যেহেতু এসেই গেল, এই সুযোগটা কেন ছাড়বো আমি, আবার কবে সুযোগ পাই কে জানি। সব বলে ফেলি। সেটা হচ্ছে যে ছোটবেলায় আমাদের সবারই অনেক লক্ষ্য থাকে, এই হবো, হ্যান হবো, ত্যান হবো। যেমন আমার এক সময় যখন খুব একেবারে অল্প বয়স, কিছু বুঝতাম না, তখন আমার এক সময় মানে আমরা বলতাম ছোটবেলায় সবাই ঠোলা বলতাম পুলিশকে, তো দেখতাম তাকে সবাই ভয় পায়। একসময় ভাবতাম আমি বড় হয়ে ঠোলা হবো। তো তারপরে আরেকটু বড় হবার পরে দেখলাম যে লাল ড্রেস পরে ঘটি গরমওয়ালা আসে, মানে তার একটা টিনের চোঙায় ব্যাপক শব্দ করে বাচ্চা ওটার ঘটি গরম বলে ডাক দেয়, এবং পিচ্ছিরা ব্যাপক দুনিয়ার সবকিছু ফেলে দৌড়ে যায় তার কাছে। মনে হতো এর মতো সুখী এবং আকর্ষণীয় জগতে আর কি আছে। তো তখন আমি একদম কেউ এসে আমাকে জিজ্ঞেস করি তুমি বড় হয়ে কি হতে চাও, আমি বলতাম আমি ঘটি গরমওয়ালা হতে চাই। তো এরপর আরেকটু বড় হওয়ার পরে মনে হলো না, জীবনে পাইলট হতে হবে, প্লেন চালিয়ে আকাশে, ধরুন আকাশে সুন্দর ধোঁয়া ছেড়ে প্লেন উড়ে যায় মাথার উপর দিয়ে, মনে হতো কি আছে জীবনে। তো এরকম ছোটবেলার সেই অবুঝ কল্পনাগুলো পার হয়ে যখন একটু বোঝার বয়সে আসলাম, তখন থেকে মানে একটু ভালো করে বোঝার বয়সে আসলাম তখন থেকে অ্যাকচুয়ালি সচেতনভাবে সজ্ঞানে প্রথম যেটা হতে চেয়েছিলাম সেটা হচ্ছে সাহিত্যিক। এবং ছোটবেলা থেকেই প্রচুর বই পড়ে, এবং তখন স্বপ্ন মনে হতো এটা কি, এবং সেই স্বপ্নটাকে অনেক দিন সযতনে বুকের মধ্যে লালন করেছিলাম। এবং তখন ধ্যান জ্ঞান ধারণা ছিল না, হয়তো এখন সময় আসেন যখন নিশ্চয়ই পরিণত একটা অধ্যায় আসবে, পরিণত বোধ একটা আসবে, তখন নিশ্চয়ই লিখবো। এবং তারপর একটা সময় পড়াশোনাতে তীব্রভাবে জড়িয়ে যাওয়া, এবং এখান থেকে সেখানে এই অধ্যায়ের পরে সেই অধ্যায়, SSC, HSC, তারপরে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সবকিছু একটার পর একটা আস্তে আস্তে। দেন তখন তো এর মাঝখানে আবার জন্ম নিল রেডিওতে কথা বলার এক প্রবল এক নেশা, মোহ, স্বপ্ন, বাতিক যাই বলুন না কেন। সেটা তো পরম করুণাময়ের অশেষ কৃপায় সেটাও পূরণ হলো, এবং ক্যারিয়ার নিয়ে যে স্বপ্নটা ছিল সেটাও পূরণ হয়েছে, এবং অনেক কিছু হয়েছে। কিন্তু সেই সচেতন বয়সে আসা প্রথম স্বপ্ন, সেটা এখনো অধরা, অতৃপ্ত রয়ে গেছে। এবং এর মধ্যে লিখলে অনেক কিছু লিখে ফেলা যেত, হাবিজাবি হতো, কিন্তু আমি হাবিজাবি লিখে মানে অমুক আর্যের বই বাজারে এসেছে, আমি সেই সস্তা কোনো কিছুর
বা হাসির পাত্র হতে চাই না। সেজন্য আমার কাছে মনে হয়েছে যখন মনে হবে সত্যি কিছু এক লাইন লেখার মতো যোগ্যতা যখন অর্জন হয়েছে তখনই লিখবো, এরকম একটা ধারণা নিয়ে এখনো বসে আছি, কিছুই লিখছি না। কিন্তু সেই স্বপ্নটা এখনো মনের মধ্যে থেকে মরে যায়নি, এবং হয়তো ওই যে আজকে একটা 21 নিয়ে একটা উপমা দিয়েছিলাম না, যে মাটির গভীরে লুকিয়ে উপরে ঘাস জন্মালো, হয়তো এরকম ভাবে লুকানো আছে, একসময় হয়তো প্রকাশিত হবে, জানি না কবে সেটা। এমন হতে পারে 20 বছর পর, এমন হতে পারে 2 বছর পর। তবে এখনো নিজেকে মনে হচ্ছে এ ব্যাপারে ইম্যাচিওর। এখন আমার মনে হয় যে পরিণতি বোধহয় কিছুই আসেনি, এখনো লিখলে হাস্যকর যাতাই হবে, সেটা করতে চাই না আমি। বা দরকার হলে 60-70 বছর বয়সে গিয়ে প্রথম বই লিখবো, যদি তখন এর আগে মনে না হয় যে না লেখার মতো কিছু হয়েছে। আমাকে এখনো নিজেকে অনুপযুক্ত মনে হচ্ছে, এবং এখন নিজেকে খুবই কাঁচা মনে হচ্ছে, খুবই অদক্ষ অযোগ্য মনে হচ্ছে। তাই ওখানে, কারণ এটা আমার কাছে কোনো ছেলে খেলা বা যেন তেন আমার একটা নিজেই টাকা দিয়ে প্রকাশককে একটা বই বের করে ফেললাম আর খুব বাহাদুরি নিয়ে বললাম আমার তো বই বেরিয়েছে, এটা আমার কাছে একটা পাপ মনে হয়। শুধু বেঠিক কাজই না, পাপ মনে হয়। কারণ সাহিত্য চর্চা আমার কাছে মনে হয় পৃথিবীর অন্যতম পবিত্র কাজ, এবং কোনো আসলে ছেলে খেলার কোনো বিষয় না। মানে এবং অনেক লেখকের জীবন কাহিনী পড়ে যেটা দেখেছে যে তারা লেখার জন্য সর্বস্ব ত্যাগ করেছেন, জীবনে অনেক প্রতিভা ছিল, অনেক কিছু করার ছিল, অনেক সুযোগ ছিল, সবকিছু পায়ে দোলে সবকিছুকে মারিয়ে সমগ্র জীবনটাকে উৎসর্গ করে গেছেন মহান সেই সাহিত্যিকদের জীবন যখন তখন যদি মনে হয় যে না নিতান্তই বাহাদুরি করার জন্য বলে আমার একটা বই বেরিয়েছে লিখিত, আমার মনে হবে যে আসলে না, তাদের প্রতি অশ্রদ্ধা অমর্যাদা তো প্রকাশ করা হবে, এবং আমার কাছে মনে হবে একটা ক্ষমার অযোগ্য একটা পাপ হবে, যেটা কখনোই মোচনীয় নয়। যেমন মানিক বন্দ্যোপাধ্যায় মেডিকেল স্টুডেন্ট ছিলেন, অনেক ভালো একটা ব্রাইট একটা ক্যারিয়ার তার সামনে পড়েছিল, কিন্তু সবকিছুতে ছেড়েছেনই বটে, এবং তিনি নিজের আবাসস্থান ছেড়েছেন, বস্তিতে গিয়ে থাকা শুরু করেছিলেন তিনি, এবং বস্তিতেই থেকেছেন বাকি জীবন। কারণ একটাই ছিল, কারণ তার কথা ছিল আমি যাদের কথা লিখবো দূর থেকে ভালো অবস্থা থেকে তাদের কথা লিখতে চাই না, যাদের কথা লিখবো তাদের পাশে থেকেই দেখবো তারা কেমন, এবং তাদের একজন হয়ে তাদের কথা লিখবো। তো এরকম সাধনার পাশে যখন মনে হয় যে না আমি টাকা পয়সা খরচ করে প্রকাশককে ব্যাপক টাকা দিয়ে নিজের খরচে যেটা বই বের করে সবাইকে, আরে আমার তো বইমেলায় বই বেরিয়েছে, অমুক স্টলে তমুক স্টলে পেপারে বিজ্ঞাপন দিলাম নিজের পয়সায়, খুব বাহাদুরি নিলাম, আর আসলে যখন না কিছু একটা হলো, এটা আমার কাছে মনে হয় পৃথিবীর সকল অপরাধের থেকে নিকৃষ্টতর অপরাধ। তো সেই জন্যই কিছু করছি না, জানি না কবে মনে হবে যে এক কলম এখন লেখা যায়। তবে কিছুদিন আগ পর্যন্ত মনে হতো যে না সময় তো পড়ে আছে, অনেক বিখ্যাত লেখক অনেক দেরিতে লেখা শুরু করেছেন, 40-এর পরে লেখা শুরু করেছেন, 45-এর পরে, এরকম অনেক বিখ্যাত সাহিত্যিক আছেন, কিন্তু তো মনে হতো তাহলে তার ঘুরের কেসে। কিন্তু এই বইমেলা শুরু হওয়ার পর থেকে আমি জানি না কি কারণে, এই যে মাঝখানে অসুস্থ হয়ে অনেকদিন পড়েছিলাম বিছানায়, তখন এই ভাবনাটা মাথার মধ্যে এসছে, নেই কাজ তো খইবাজ, মাথার মধ্যে খেলে এগুলোই ঘুরতো যে আসলে কি দেরি হয়ে যাচ্ছে কিনা, বা এখন কিছুটা শুরু করা উচিত কিনা, এবং মনে হচ্ছে না খুব বেশি দেরি করা হয়তো উচিত হবে না। তাই আশা করছি, এবং তার আগে প্রবল প্রস্তুতি নেওয়া উচিত আমার কাছে মনে হয়। এবং আমি এত ব্যস্ততার মধ্যেও আমি ঠিক করেছি এই অসুস্থ অবস্থায় এটা আমার নেওয়া শপথ, এবং অসুস্থতা থেকে এটাই আমার প্রাপ্তি যে শত ব্যস্ততার মধ্যেও এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবো। আমি জানি না সেই প্রস্তুতি করবো কবে শেষ হবে, যখন শেষ হবে নিশ্চয়ই কিছু লিখবো। আর এত কাহিনী বলার এমন উদ্দেশ্য না যে আমি যখন সেই লিখবো বিশাল কিছু লিখে ফাটিয়ে দেবো দুনিয়া, হয়তো কিছুই হবে না, যখন অখাদ্য হবে। কিন্তু আমার নিজের কাছে নিজের এটা একটা চ্যালেঞ্জ যে আমি অন্তত মৃত্যুর আগে একটা হলো বই লিখে যেতে চাই। সেই জন্য কিছু বললাম, বিষয়টা এমন না যে আমি লিখলে একদম ফাটিয়ে দেবো চারদিকে, এরকম না, আত্মপ্রচারণার অংশ এটা ছিল না, সেরকম মনে হয়ে থাকলে আমি দুঃখিত। আর এরপরে আমাকে আরো অনেক SMS পাঠিয়েছেন, আফরিনের SMS এর সূত্র ধরেই বোধহয় এত কিছু বলা। তুলি আমাকে মোহাম্মদপুর থেকে জানিয়েছে যে সুইট অদ্রি তার একটা পিচ্চি, তার অনেক কাছের একটা মানুষ আমি জানি অদ্রি, তাকে ঘিরেই তার সবকিছু, এবং প্রায় তার কথা তার মুখ থেকে শুনি আমি। সো অদ্রি আমাকে নাকি অনেকক্ষণ ধরে শুনছে এবং নানা রকম কমেন্ট করছে। সে হচ্ছে অদ্রির সাথে একটু পরিচয়, খুব সুইট একটা বেবি, বোধহয় 6-7 বছর বয়স হবে, এবং তাকে দেখলে এমনিতে তুলির কাছে আমি যেটা শুনি সেটা হচ্ছে যে সে নাকি খুব হাসি খুশি একটি শিশু, কিন্তু আমি যতবারই তাকে দেখেছি আমি তাকে দেখি যে খুব গম্ভীর এবং দার্শনিক একজন, মনে হচ্ছে যে অ্যারিস্টটল, প্লেটো কিংবা কান্ট, হেগেল, ফ্রেডরিক নিটশে এরকম বিখ্যাত দার্শনিক কিন্তু গম্ভীর একজন মানুষ। ওহে বৎস, ওর বাচিদের মতো তুমি কি এসব বকছো, এরকম একটা ভাবধারা সম্পন্ন একজন মানুষ মনে হয় তাকে আমার দেখলেই, এবং কিছুটা সমীহ করে চলে আমি এই 6-7 বছরের শিশুটিকে তার সেই গুরুগম্ভীর ব্যক্তিত্বের জন্য। তো উনি আমাকে শো শুনে নানা রকম কমেন্টও করছেন, শুনে ভালো লাগলো। অদ্রি ভালো থেকো, আর আমাকে দেখলে মাঝে মাঝে একটু হাসি টাসি দিও। আফরিন আমাকে জানিয়েছে যে কি ওকে ওকে ভালো কথা, সেটার উত্তর আমি কিছুক্ষণ আগে দিয়ে দিলাম আপনার SMS-এ। নির্জন আমাকে জানিয়েছেন তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়, একই গো বিস্ময়।
অস্ত্র তোমার গোপন রাখো কোন তুনে। এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত একটা। দেখা পেলাম ফাল্গুনে, এতদিন যে বসেছিলাম পথে আর কালগুনে, দেখা পেলাম ফাল্গুনে। গানটা আমার ভালো লাগে, আজকে প্লে করবো আশা করছি গানটা। মিথিলা সাফার থেকে জানিয়েছেন যে তার আম্মুর অসুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি খুব দ্রুত সুস্থ হয়ে যান উনি। তুহিন আমাকে জানিয়েছেন আজকে তার জন্মদিন, সো শুভ জন্মদিন। আর বসন্তের শুভেচ্ছার জন্য ধন্যবাদ আপনাকে। শিমু তেজগার বন্ধু জানিয়েছেন যে তিনি ইংরেজি রচনাতেও বানিয়ে বানিয়ে অনেক কিছু কোড করতেন এবং স্কুলে কখনো প্রবলেম হয়নি, কলেজে একবার ধরা খেয়েছিলেন অনেক ক্রসে। আজ সন্ধ্যায় আকাশ দেখেছি কি না জিজ্ঞেস করেছেন, আমি জানি না এই প্রশ্নের কারণ কি। খুব সুন্দর ছিল কিনা আজকে সুন্দর আকাশটা জানি না, আমি তখন বইমেলা ছিলাম, বই দেখছিলাম, আকাশ দেখা হয়নি। অনন্যা জানিয়েছেন অনুবাদের ভালো কিছু অনুবাদের কথা বলতে এই মুহূর্তে চট করে মাথায় আসছে না, একটা কথা মাথায় আসছে। আমি এফএম লাইব্রেরিতে অনেকদিন আগে এটা কভার করেছিলাম, ইভান তুর্গেনেভের প্রথম প্রেম। এটার অনুবাদ আছে কবির চৌধুরী করা, খুব ভালো একটা অনুবাদ, পড়তে পারেন, ভালো লাগবে আশা করছি। আর আপাতত আর SMS পড়ছি না, আপনাকে SMS করার নিয়মটা মনে করে দিই। প্রথমে আর লিখবেন রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। এবং বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কিছু বলা হয়নি, যদিও এই মুহূর্তে হয়তো বিশ্বকাপ ক্রিকেটের উত্তেজনায় সবাই মেতে আছেন, আমিও আছি। যদিও আমি ক্রিকেট নিয়ে অতটা পাগল না, কিন্তু বিশ্বকাপ এসেছে, একসময় তীব্র পাগল ছিলাম, কিন্তু এখন ক্রিকেটের উপর থেকে আমার কেন মন উঠে গেছে বা কমে গেছে সেটা আমি আরেকটা এপিসোডে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম, আজকের দরকার নেই। তবে বিশ্বকাপের উত্তেজনা আমাকে ছুঁয়ে যাচ্ছে এবং এখন আমিও অন্য সবার মতো এই জ্বরে কাঁপছি এবং বাংলাদেশ আমাদের সবার প্রিয় দলটার জন্য আমাদের শুভকামনা প্রার্থনা থাকবে, অবশ্যই ভালো করুক। এবং যেহেতু 1 পয়েন্ট আজকে পেয়েছে, আশা করছি যে সামনে আরেকটা ম্যাচ শ্রীলঙ্কা ইংল্যান্ডের সাথে যদি কোনো মতো একটা ম্যাচ জিতে যায়, গিভেন দ্যাট স্কটল্যান্ডের সাথে আমরা জিতবো, নিশ্চয়ই কোয়ার্টার ফাইনালে যাবো এবং সেখানে একটা অঘটন ঘটিয়ে ফেলা কিন্তু অসম্ভব কিছু নয়। সর্বোচ্চ শুভকামনা এবং প্রার্থনা তাদের জন্য। আর এখনকার গানটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্যই, এবং এই গানটা আমার কাছে এই জন্য প্লে করছি, এই গানটা আমার খুব ভালো লাগে। যতগুলো দেশাত্মবোধক গান আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমার এই গানটা, কারণ এই গানটা শুনলে রক্তের গভীর একটা প্রচন্ড উন্মাদনা এবং একটা দ্রোহ জাগে এবং মনে হয় সবকিছু করে ফেলা সম্ভব ভেঙে চুরে চুরমার করে। এই গানটার এমনই একটা আশ্চর্য সঞ্জীবনী শক্তি আছে বলে আমার বিশ্বাস। সেই গানটা তাই বাংলাদেশ দলের জন্য প্লে করছি এবং সেই সাথে আশা করছি যে দলটাকে বাংলাদেশের পরে আমি সমর্থন দিই, যে দলটাকে আমার কাছে ভালো লাগে, অস্ট্রেলিয়ান টিম, তারাও ভালো করবে আশা করছি। শুনছি তীরহারাই ঢেউয়ের সাগর দলছুটের কম্পোজিশনে। বন্ধুরা শুনছেন রেডিও ওভার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। 1 ঘন্টা 17 মিনিট আমরা পেরিয়ে এসেছি, নিশ্চয়ই আরো 1 ঘন্টা 43 মিনিট একসাথে থাকবো। শুনছিলাম আর্টসেলের গান কান্ডারি খুশিয়ার, নজরুলের লেখা কবিতার তারা সঙ্গীত আয়োজন এবং তাদের এই কম্পোজিশনটা ভালো লেগেছে বলতে হবে। এবং আমার কাছে ওই যে একটু আগে বলছিলাম যে দেশাত্মবোধক গানের মধ্যে আসলে কোনটা আমার কাছে, এই দুটো পরপর যে দুটো প্লে করলাম, তীরহারাই ঢেউয়ের সাগর এবং নজরুলের লেখা সেই বিখ্যাত অমর সেই কবিতার কান্ডারি হুঁশিয়ার, এই দুটো শুনলে আমার কাছে মনে হয় এই দুটোর মতো অন্য কোনোটাই আমার কাছে মনে হয় না। একেবারে রক্তের গভীরে প্রলয় নাচন জাগরের মতো অদ্ভুত অনুপ্রেরণা দেয় এবং একটা প্রচন্ড রকম শক্তি স্পৃহার জন্ম দেয়, যেটা আমি অন্য কোনো সৃষ্টির কাছ থেকে পাইনি। আমার কাছে মনে হয়েছে যে বিদ্রোহী একটা নজরুলের এবং এই কান্ডারি হুঁশিয়ার এবং আর তীরহারাই ঢেউয়ের সাগর, এগুলো আমার কাছে একটু বিশেষ সৃষ্টি মনে হয়। তো পরপর সে দুটো আমরা শুনলাম এবং দেশাত্মবোধ অনুপ্রাণিত করার জন্য বটে এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বটে। কিছু SMS আমি এই ফাঁকে পড়ে ফেলি, আমাকে অনেকে SMS পাঠিয়েছেন। মহসিন হল থেকে একেবারে রুম নাম্বার লিখে দিয়েছেন একজন শান্ত, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাকে জানিয়েছেন যে 2 দিন পরেই বোধহয় বিয়ে হচ্ছে এবং এরকম প্রস্তুতি নিচ্ছেন। কংগ্রাচুলেশনস, এবং যেটুকু দ্বিধার সংশয় আছে সব ঝেড়ে ফেলুন। আশা করছি ভবিষ্যতে একটা অদ্ভুত সুন্দর একটা ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। এবং আমাকে আরেকজন জানিয়েছেন যে ফেরদৌস নতুন বন্ধু, আপনার ভালোবাসা বন্ধুত্ব গ্রহণ করলাম। এবং শার্লি আমাকে জানিয়েছেন যে আন্তন চেখভের একটা বই পড়ছেন দ্য ডার্লিং, এবং রাফার একটা গান শুনতে যাচ্ছেন। এই বইমেলা থেকে চেখভের আমি একটা বই কিনেছি, সেটা হচ্ছে সাইবেরিয়া থেকে। আর আজকে তার আরেকটা বই কিনতে গিয়ে দেখলাম সেই বই শেষ হয়ে গেছে, নেই। তো একরাশ দুঃখ নিয়ে আমি ঘরে ফিরেছি। এবং নিয়াজ আমাকে জানিয়েছেন যে ইন্টারেস্টিং তার কথাটা, আপাত দৃষ্টিতে একটু অদ্ভুত মনে হতে পারে কিন্তু কথা কিন্তু সত্য। সেটা হচ্ছে যে কারো ধরন বা জাত চেনার জন্য তার বর্ণিত বা তার ব্যবহৃত গালি অত্যন্ত সহায়ক। কথাটা প্রথমে একটু খুব খাপছাড়া মনে হতে পারে, কিন্তু কথায় কিন্তু যুক্তি আছে। ফর এক্সাম্পল, এবং নাসির উদ্দিন হজ্জার কথা আমরা সবাই জানি, প্রচন্ড রসিক একজন মানুষ এবং তাকে নিয়ে অনেক কৌতুক, অনেক গল্প প্রচলিত। তো নাসির উদ্দিন হজ্জার তাকে নিয়ে এত ঘটনা, এবং এই মানুষটার রসবোধ দেখলে সত্যি মানে মুগ্ধের উপরে ডাবল মুগ্ধ হতে হয়, যারা আমরা সবাই ভক্ত। হিউমারের গুরু যাকে বলা যায় নাসির উদ্দিন হজ্জা। তো নাসির উদ্দিন হজ্জার একটা গল্প ছিল, ছোটবেলায় পড়েছিলাম এরকম, যে এক লোক শহরে এসেছে, তো সে একসাথে 10-12টা ভাষায় সমানভাবে দক্ষ এবং
প্রত্যেকটা ভাষায় সে সমান দক্ষতার সাথে বলে যাচ্ছে। আজকে ওই সকালে একটা, দুপুর আরেকটা, সন্ধ্যা আরেকটা। না, দুঃখিত, গলার ভেতরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে বোধহয়। তো যার ফলে ওই শহরের সবাই একটা বিশাল ধন্দে পড়ে গেল যে আসলে ওনার সত্যিকারের মাতৃভাষা কোনটা। কারণ 10-12টা ভাষা অনর্গল বলে যাচ্ছেন এবং কোনোটাতেই উনি দুর্বল না, সবগুলোতেই সমানভাবে পারদর্শী। তাহলে আপনি আসলে কি করে বুঝবেন যে আসলে ওনার মাতৃভাষা কোনটা? তো সবাই খুব বিশাল এক দুশ্চিন্তায় পড়ে গেল, এই লোকের মাতৃভাষা কি করে আমরা জানি, সত্যিকারের ভাষা তার কোনটা? তো কেউ পারছেন না, যতভাবেই চেষ্টা করা হোক না কেন তিনি নানাভাবে সেই কৌশলে নিজেকে এড়িয়ে চলেন এবং অন্য কোনো ভাষায় উত্তর দিয়ে দেন, যার ফলে আসলে তার সত্যিকারের কোন দেশের নাগরিক তিনি তার ভাষাকে জানা সম্ভব হয়ে ওঠে না। তো এমন সময় যেহেতু বুদ্ধিমান রাখেন, প্রচুর বুদ্ধি রাখেন নাসিরউদ্দিন হোজ্জা সাহেব, সবাই তার দ্বারস্থ হলেন। তিনি বললেন এটা কোনো বিষয়ই না। বললেন না, আমরা তো পারলাম না। বললেন এটা আমার জন্য কোনো ঘটনাই না, তো কি করতে হবে? তো বললেন আসো আমার সাথে, কি করতে হবে। তো ওই দিন রাতের বেলা ঘুমিয়ে আছে সেই লোক, সেই আগন্তুক যে এতগুলো ভাষা জানে। ঘুমের মধ্যে শীতের দিন নাসিরউদ্দিন হোজ্জা করলেন কি, বরফের মতো ঠান্ডা পানি নিয়ে আসলেন। তো চুপি চুপি তার ঘরে ঢুকে একেবারে ঘুমন্ত সেই শীতের রাতে সেই ব্যক্তির গায়ে ঠান্ডা পানি ঢেলে দিলেন। ওই লোক তো তোর পরিমরি করে ঘুম থেকে উঠে এক চিৎকার চেঁচামেচি করে লাফ দিয়ে উঠে এবং প্রচন্ড গালিগালাজ শুরু করলেন, এবং স্বাভাবিক মাতৃভাষাতেই সেটা করলেন। কারণ আপনি যেই চিন্তা করুন, আপনি যতই ভাষা জানুন না কেন, 12-13টা একটা প্রচন্ড শীতের রাতে যদি কেউ বরফ শীতল ঠান্ডা পানি আপনার ঘুমের একেবারে গাঢ় ঘুমের মধ্যে ঢেলে দেয়, প্রথম যে গালিটা ঘুম ভাঙা আধো জাগরণ এই বিরক্তিতে আপনার মুখ থেকে আসবে, নিশ্চয়ই সেটা মাতৃভাষাতেই আসবে, অন্য কোনো ভাষায় আসার কথা না। এটা কোনোদিন সম্ভব না। তো তখন তিনি তার মাতৃভাষাতেই কিছু গালিগালাজ করলেন এবং তখন সবাই জেনে গেলেন আসলে তার মাতৃভাষা কোনটা। তো এই ক্ষেত্রে নিয়াজের কথার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে যে কারো জাত চেনার জন্য তার ব্যবহৃত গালি অত্যন্ত সহায়ক। এটা হচ্ছে আমি নাসিরউদ্দিন হোজ্জার দৃষ্টিভঙ্গি থেকে বললাম। এবার আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে বলি, সেটা হচ্ছে যে আমার প্রচন্ড রকম পছন্দের সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্য যারা পড়েছেন তারা হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি যে তিনি তার গল্পে বা তার উপন্যাসে প্রচন্ড রকম খিস্তি খেউরের ব্যবহার আছে, এবং আমরা বা যে এলাকার মানুষের কথা তিনি বলছেন, ওই এলাকার মানুষ যে গালিগালাজ কথায় কথায় ব্যবহার করে, সেই গালিগালাজগুলো তিনি অত্যন্ত অসাধারণ দক্ষতায় তার গল্পে উপন্যাসে তুলে এনেছেন। এটা একটা প্রচন্ড ঝুঁকিপূর্ণ কাজ ছিল, কারণ একেবারে যে অকথ্য গালিগালাজ আমরা চারপাশে শুনি বা নিজেরা ব্যবহার করি, সেগুলোকে আমরা সাধারণত আবর্জনা বা অশ্লীল বা নোংরা কিছু বলেই জানি। সেগুলোকে যে কি আশ্চর্য শিল্পিত দক্ষতায় অসাধারণ নৈপুণ্যের সাথে সাহিত্যে ব্যবহার করা যায়, এটা সর্বপ্রথম হয়তো আখতারুজ্জামান ইলিয়াসই করে দেখিয়েছেন। বিশ্ব সাহিত্যেও আমি জানি এরকম অন্য কেউ পেরেছেন কিনা। সেদিক থেকে সারা পৃথিবীর মধ্যে তিনি গ্রেট, এবং অসাধারণ দক্ষতায় সেই গালিগালাজগুলোকে তিনি তুলে এনেছেন, এবং পরবর্তীতে আরো অনেক সাহিত্যিক সফলভাবে সেটা করেছেন, যেমন তাদের নাম বলতে গেলে অনেকের নামই বলতে হবে এখন তো। এবং আখতারুজ্জামান একটা কথা বলতেন যে যাদের কথা বলছি সত্যিকারই তাদের কথা বলতে গেলে তারা দুঃখে বেদনায় যে কথাগুলো ব্যবহার করে, যেমন শহীদুল জহির পরবর্তীতে প্রজন্মের, তিনিও দারুণ দক্ষতায় এটা ব্যবহার করেছেন। তো আখতারুজ্জামান ইলিয়াসের কথা ছিল যে তাদের প্রচন্ড কষ্টে তারা যে ভাষাটা ব্যবহার করে সেটাই তুলে আনতে হবে, তাদের কষ্টটাকে বোঝাতে হলে, না হলে তাকে চেনা যাবে না। এবং এই কাজটা প্রচন্ড রকম চ্যালেঞ্জিং ছিল, প্রচন্ড রকম ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু সেটা সফলভাবে উতরে গেছেন। এবং মানুষের ব্যবহৃত গালিকে কি অসাধারণ দক্ষতায় শিল্পে ব্যবহার করা যায়, সাহিত্যে ব্যবহার করা যায়। আমার কাছে মনে হয় যে এটাকে যদি কেউ ধারণা পেতে চান, আখতারুজ্জামান ইলিয়াস পড়বেন। আর তো সেই কথার সাথে নিয়াজের কথাটা মিলে যায় অনেক ক্ষেত্রে। এবং এরপরে SMS এ চলে যাচ্ছি। ড্রিম গার্ল জানিয়েছেন, অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি সেই তো পাওয়া, যেন হঠাৎ নদীর প্রান্তে এসে এক আজলা জল মাথায় ছুঁয়ে যাওয়া। এই কবিতাটা কোন একটা সত্যি বোধহয় আমি ব্যর্থ আবৃত্তি করেছিলাম, এবং আজকে কিছু থাকতে পারে। আরিনা আমাকে জানিয়েছেন, নতুন বন্ধু ফ্রম ডিসিসি, ইউ মোস্ট ওয়েলকাম, এবং তার একটা প্রিয় মানুষের জন্য একটা খুব আবেগী SMS পাঠিয়েছিলেন। স্মৃতি আমাকে জানিয়েছেন, স্মৃতির SMSটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে এরকম SMS এ আসা উচিত, যে SMS নিয়ে আসলে যার ভেতরে গভীরতা থাকবে, অনেক কিছু বলার সুযোগ থাকবে। স্মৃতি আমাকে জানিয়েছেন যে আমি একটু আগে সাহিত্য চর্চা নিয়ে প্রস্তুতি নিয়ে অনেক কিছু বলছিলাম, যে অনেক প্রস্তুতি নিয়ে সাহিত্য চর্চা করতে হয়, এরকম একটা বক্তব্য আমার ছিল। তো স্মৃতি আমাকে জানিয়েছেন যে এত প্রস্তুতি নিয়ে কি আসলে লেখা যায় কিনা। অনেক বিখ্যাত লেখকরা তো হঠাৎ করে লেখা শুরু করেছিলেন, এবং মানিক বন্দ্যোপাধ্যায় তো হঠাৎ করে লিখে গিয়েছিলেন বলে জানি। চমৎকার SMS, ধন্যবাদ এত অসাধারণ একটা SMS লেখার জন্য, কারণ একটা বুদ্ধিদীপ্ত SMS আমার কাছে মনে হয়েছে। এক্ষেত্রে বিষয়টা আসলে অনেক কিছুই বলা যায় অনেক দৃষ্টিকোণ থেকে। সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক অসাধারণ প্রতিভাবান লেখক ছিলেন, যারা বা কবি ছিলেন, যারা কোনো প্রস্তুতি ছাড়াই হয়তো লেখা শুরু করে দেশকে বা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন। তার ছিটে ফোটা প্রতিভা আমার নেই, এটা হলো তাদের সাথে আমার বড় পার্থক্য। আর তারপর আরেকটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যে তারপরে অনেক অসাধারণ লেখককে আমি চিনি বা তাদের জীবনী পড়েছি, যে পৃথিবী বিখ্যাত বা দেশ বিখ্যাত হবার পরেও
অনেক কঠোর সাধনা, অধ্যবসায় এবং প্রস্তুতি নিয়েই তারা লিখেছিলেন। যেমন আপনি একটু আগে বললেন মানিকের কথা। মানিক প্রস্তুতি মানে আসলে হাতে লেখা প্রস্তুতি না, প্রস্তুতি মানে হচ্ছে যেমন মানিকের কথাটা আমি বলেছিলাম যে তিনি ঠিক ওই জেলে পল্লীতে গিয়ে থেকেছেন বছরের পর বছর, বস্তিতে জীবনের একটা বিশাল সময় পার করেছেন বস্তিতে থেকে, কারণ তাদের কথাই তিনি লিখতে চেয়েছিলেন। এইটাই এক ধরনের প্রস্তুতি। আমি প্রস্তুতি বলতে আসলে সামগ্রিক প্রস্তুতিকেই বুঝিয়েছি। প্রস্তুতি মানে শুধু বাসায় বসে বসে চিন্তা করলাম কি লিখবো ওই প্রস্তুতি না, নিজেকে তৈরি করা, নিজেকে সেই লেখার উপযোগী করে তোলা এবং কি লিখতে চাই সে সম্পর্কে সঠিক ধারণা নেওয়া, সেই মানুষগুলোকে চেনা, সেই জগৎটাকে চেনা এবং জগতের গভীরতা একদম গভীরে গিয়ে একটা প্রকৃত ধারণা নেওয়া, উপর থেকে ভাষা না, এগুলোই হচ্ছে আসলে সামগ্রিক প্রস্তুতির অংশ। যেটা মানিকের রেফারেন্স আপনি দিয়েছেন, সেই মানিকই কিন্তু সেই প্রস্তুতি দীর্ঘ সময় ধরে এবং জীবনে বিশাল ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সেই প্রস্তুতি তিনি নিয়েছিলেন যে ভবিষ্যতে ডাক্তার হলে অনেক পসার হবে, মেডিকেল লাইফ ছেড়ে, পড়াশোনা ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে সেই বস্তিতে আশ্রয় নিয়ে প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে জীবন কাটিয়ে, এটাই তো এক ধরনের বিশাল প্রস্তুতি। এটাই আমি বলতে চেয়েছিলাম। সেই প্রস্তুতি মানে হচ্ছে আসলে সামগ্রিকভাবেই জীবন চর্চার একটা অংশ এটাকে করে নেওয়া। যে না, আমি যেমন অনেক লেখক বলেছেন যে একজন বিখ্যাত লেখকের কথা ছিল, আসলে কথায় অনেক কথা চলে আসে, একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে 30-এর দিকে 1930-এর দশকটাকে বলা হয় কল্লোলীয় যুগ। ওই সময়টাতে সাহিত্যে একটা বিশাল একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, যেটা বলা হয় কল্লোলীয় যুগ। এবং রবীন্দ্রোত্তর যুগে নতুন করে কিভাবে রবীন্দ্রনাথ যেখানে শেষ করেছেন সেখান থেকে নতুন করে কিভাবে এগিয়ে নেওয়া যায় সাহিত্যকে, তখন নানা রকম নতুন নতুন মত, আধুনিকতা, কবিতায়, গদ্যে, উপন্যাসে, গল্পে একটা আধুনিকতার ছোঁয়া লাগে। ওই সময়টাতে একটা বিখ্যাত ম্যাগাজিনে ওই সময় কলকাতা থেকে প্রকাশিত একটা সিরিজ লেখা প্রকাশিত হতো, কেন লিখি। এক এক পর্বে এক এক সময় এক একজন বিখ্যাত লেখক, যেমন মানিক, এরকম আরো অনেকে লিখতেন। কেন লিখির উত্তর তারা দিতেন, যে আমি কেন লিখি, তার অবস্থানটা ব্যাখ্যা করতেন। যেমন মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন তিনি কেন লেখেন, আর অনেকে লিখেছেন কেন লিখি। এই কেন লিখি সিরিজটা খুব জনপ্রিয় হয়েছিল। তো ওই অনেকে লেখা আমি পড়েছি কেন লিখি সিরিজের, তাদের বেশিরভাগের ভেতরে ওই প্রস্তুতির ব্যাপারটা ছিল দেখেছি আমি। এবং ওই কেন লিখি সিরিজেই একজন বিখ্যাত লেখক বলেছিলেন যে লেখক হচ্ছেন একজন কলম পেশা মজুর, আর কিছুই না। তো মজুরকে অবশ্যই পরিশ্রম করতে হয় এবং সেই পরিশ্রমটা হচ্ছে প্রস্তুতির অংশ, সেটাই আমি বোঝাতে চেয়েছি। আর আরেকটা কথা বলি, আমি আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে একটু আগে বললাম, তো আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটা রেফারেন্স দিই। খুব অনেক সাহিত্য আলোচনা হয়ে যাচ্ছে আজকে, আমি জানি না এনজয় করছেন কিনা, তবে আমার কাছে মনে হয় যে ওই একটা টিনেজ ছেলে বা মেয়ে, ওকে অনেক মিস করছি, ওর ফোন বন্ধ করে একটু পৌঁছে দাও। আমার মনে হয় ওই SMS পড়ার থেকে এগুলো করলে অ্যাটলিস্ট কিছুটা হলেও ভালো। তো তাতে আপনি বিরক্ত হলেও আমি দুঃখিত, কিছু করার নেই। আখতারুজ্জামান ইলিয়াস একটা, যেমন তার এত অসাধারণ প্রতিভাবান একজন লেখক, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে জন্ম নিয়েছিলেন বলেই হয়তো আন্তর্জাতিকভাবে তিনি বিখ্যাত বা ওই পরিচিতি পাননি। এর থেকে অনেক কম মেধার লেখক অনেক বিখ্যাত পুরস্কার পেয়ে অনেক বেশি আলোচিত আমার কাছে মনে হয়েছে। আখতারুজ্জামান ইলিয়াস এত অসম্ভব অসাধারণ বিপুল প্রতিভা নিয়ে জন্মেছিলেন, কিন্তু এই সাহিত্যিক হাতে গোনায় 20-21টা ছোট গল্প লিখেছেন জীবনে এবং মাত্র 2টো উপন্যাস লিখেছেন। তো তিনি এত কম কেন লিখেছেন? সেটা তার ডায়েরি পড়তে পারেন, তার জীবনী পড়তে পারেন, তার লেখা চিঠিপত্র পড়তে পারেন, এবং উত্তরটা সেগুলো পড়লেই আপনি বুঝে যাবেন যে প্রস্তুতির ব্যাপারটা কতটা জরুরি ছিল তার কাছে। তার কাছে মনে হয়েছে যে না, আমি ঠিক যে কথাগুলো বললাম এরকমই ব্যাপারগুলো ছিল, যে সেরকম যদি কোনো একটা ছাপ না রেখে যেতে পারি বাংলাদেশের সাহিত্যে, বাংলা সাহিত্যে, যার জন্য আমাকে মনে হবে যে না, ইলিয়াস কিছু একটা লিখে গেছে, সেরকম কিছু যদি না লিখতে পারি তবে আমি এক লাইনও লিখবো না, এরকম ছিল তার কথা। এবং সেরকম কিছু একটা লেখার জন্য নিজেকে তৈরি করেছেন, বছরের পর বছর ধরে একটা উপন্যাস তিনি একাধিক বছর ধরে লিখেছেন, উপন্যাস এরকম হয়েছে। এবং খোয়াবনাম উপন্যাসটা তার দ্বিতীয় যেটা এবং সর্বশেষ প্রকাশিত উপন্যাস, সেটা লেখার জন্য তিনি বগুড়ার পটভূমিতে উপন্যাসটা লেখা, বগুড়াতে গিয়েছেন, যদিও তার বাড়ি বগুড়াতে ছিল, কিন্তু তারপরও তার মনে হয়েছে আমি বগুড়া থেকে অনেকদিন আগে চলে এসেছি ঢাকায়, আমার আবার বগুড়াতে যাওয়া উচিত, গিয়ে যে জায়গার কথা লিখছি সেই জায়গাতে অনেকদিন থাকা উচিত। তিনি একাধিক মাস সেখানে ছিলেন, সেই জায়গাগুলোতে, এবং সেখানকার প্রকৃতি দেখেছেন, মানুষ দেখেছেন, জীবনটা দেখেছেন এবং ভালো করে আবার চিনেছেন, নিজের বাড়ি সেখানে হওয়া সত্ত্বেও, এবং তারপরে খোয়াবনামা লিখেছেন। সো এই সব কিছুই হচ্ছে আসলে সামগ্রিক প্রস্তুতি, এটাই আমি বোঝাতে চেয়েছি। এবং আমার আরও একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে আমি মূলত কবিতা লেখার প্রতিভা আমার মধ্যে নেই, আমি আসলে গদ্যেই বেশি আগ্রহী। ছোট গল্প দিয়ে হয়তো শুরু করব যদি করি কখনো, তারপরে হয়তো একটা উপন্যাসে সেটা প্রাসঙ্গিকতা মানে রূপান্তরিত হবে আমার কাছে। এবং আমি সেই বাংলা সাহিত্যের একদম সেই রবীন্দ্র যুগ থেকে তার পরবর্তীতে আস্তে আস্তে যখন একটু একটু করে সামনে আগালো, পরশুরাম, শিবরাম, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, তারপরে এরকম আস্তে আস্তে যে সৈয়দ ওয়ালিউল্লাহ একটু একটু করে আধুনিক যুগে আসছে,
এবং তারপরে মানিক ছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাদের লেখার ধারা কীভাবে আস্তে আস্তে বিবর্তিত হচ্ছে এক একটা সময় থেকে একটা যুগে। তারপরে বাংলাদেশের 47-এর দেশ ভাগের পরের আস্তে আস্তে যখন বাংলাদেশের সাংস্কৃতিক জোয়ার আসতে লাগলো, সৈয়দ শামসুল হক, আব্দুল মান্নান সৈয়দ, ওনারা কীভাবে গল্প লিখছেন। এবং তারও পরবর্তীতে যদি বলি এসেছেন আরও আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, তারও পরবর্তীতে হয়তো ওই সময়টাতে জ্যোতিপ্রকাশ দত্ত, শওকত আলী, তারপরে হয়তো শহীদুল জহির, আরব সাম্প্রতিক সময়ে মামুন হুসাইন, ওয়াসি আহমেদ, এনারা আছেন, শাহাদুজ্জামান, এবং ওনাদের এই যে একেবারে সাম্প্রতিক সময়, এবং সৈয়দ মঞ্জুরুল ইসলাম আরেকজন আমার পছন্দের গল্পকার। ওনাদের একদম ধারাবাহিকভাবে আমি বইগুলো সব পড়া হয়নি, কালেকশন করছি, সবগুলোই পড়বো এবং পড়ে সেই বিবর্তনের ধারা দেখে বা আঙ্গিক নির্বাচন বা বিষয়বস্তু বা স্টাইল এক একজনের এক এক রকম সবকিছু বুঝে শুনে তারপরেই আমার কাছে যদি কখনো মনে হয় যে না, এক লাইন বা একটা শব্দ লেখার সাহস এখন একটু দেখানো যায়, সেটা আমি জানি না আদৌ জীবনে হবে কিনা, তখনই হয়তো লিখবো। তো প্রস্তুতি বলতে আসলে আমি বিস্তারিত সামগ্রিক বিষয়টাকে বুঝিয়েছি। মাথা আসলো, একটা লিখে ফেললাম, কিন্তু খুবই সস্তা একটা লেখা হলো, এই অপরাধ আমি কখনোই করতে চাই না। অনেক অনেক কাহিনী কীর্তি বলে ফেললাম। আমার মনে হয় এখন আর কাহিনী কীর্তির সংখ্যা না বাড়িয়ে একটা গানে চলে যাওয়া যেতে পারে। এবং তার আগে SMS করে নিয়মটা একটু মনে করে দিই। আজকে অবশ্যই কবিতা আবৃত্তি থাকবে আমার কিংবা বিখ্যাত আবৃত্তিকারদের কণ্ঠে, জারি হোক না কেন। আর FM লাইব্রেরি থাকছে, সাথে থাকুন 2টা পর্যন্ত। আর প্রথমে আরি লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর আশা করছি গানটা ভালো লাগবে। ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট। আজকে চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন, এবং আপনার সাথে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শুনছিলাম একটু আগে তাহসানের নেই অ্যালবাম থেকে টাইটেল নাম্বার নেই, এবং তার আগে ছিল নগর বাউলের গান তারায় তারায় রটিয়ে দেবো, শামসুর রহমানের কবিতা অবলম্বনে এই গানটা। এবং আমাকে জানিয়েছেন যে এইখানে আর কি ইন্টারেস্টিং তথ্য দেয়। এই তথ্যটা অনেকবার বলেছে যে শামসুর রহমানের একটা কবিতা থেকে এই গানটা করা হয়েছে, যেটা হয়তো কখনো বলিনি, সেটা বলি। সেটা হচ্ছে যে হয়তো জেমসের বা নগর বাউলের সদস্যদের এই কবিতাটা ভালো লেগেছিল বলে তারা এই কবিতা থেকে গানটা করেছেন, কিন্তু হয়তো কবির সাথে তারা হয়তো যোগাযোগ করেনি, যে কারণেই হোক সেটা আমি জানি না। তো যখন গানটা রিলিজ হলো তখন তো সবসময় একদল প্রতিক্রিয়াশীল ব্যক্তি থাকেন, যারা সবসময় একটা গ্যাঞ্জাম লাগানো তালে থাকেন। তো তারা তো দৌড়ে গেলেন কবির কাছে যে কবি সাহেব সর্বনষ্ট হয়ে গেছে। সে কি? কবি বললেন, লাভ দিয়ে উঠলেন, ঘটনা কি বলেন তো? তো বললেন আপনার কবিতা তো চুরি করে গান টান বানিয়ে তো একেবারে মার্কেটে ছেড়ে দিল, যাতা অবস্থা, একেবারে যাতা দাদা, যাতা মানে যাতা অবস্থা। তো শামসুর রহমান শান্তভাবে সবকিছু শুনলেন। বলাই বাহুল্য, বড় মাপের মানুষদের হৃদয় অনেক বড় থাকে, প্রসারিত থাকে। আমাদের মতো সাধারণ মানুষদের মতো হলে তারা সাধারণই থাকতেন, অসাধারণ হতেন না। তো তিনি শুনে বললেন যে আমার কবিতা যদি কারো ভালো লাগে, সে যদি সেটা থেকে গান বানায় এবং সেই গান যদি আবার অন্যদের ভালো লাগে, তো সব খারাপ কি হচ্ছে? ভালোই তো হচ্ছে। আমার কবিতাটা অন্য কোনোভাবে অন্য কারো কাছে পৌঁছে গেল, ভালো লাগারই ছড়াছড়ি হচ্ছে। খুব হাসিমুখী বিষয়টা মেনে নিলেন। তো যারা গ্যাঞ্জাম লাগাতে গিয়েছিলেন তারা খুব হতাশ হলেন। এই হচ্ছে এটার পেছনে আরেকটা ঘটনা। এবং কিছু SMS পড়া যাক। আমাকে SMS পাঠিয়েছেন শরদিন্দু। SMS যিনি পাঠিয়েছেন তিনি নাম লিখতে ভুলে গেছেন উত্তেজনায়, অধিক উত্তেজনা ক্ষতির কারণ মাঝে মাঝে। শরদিন্দুর ব্যোমকেশ বক্সির সর্বমোট রহস্য পর্ব কয়টা? যদি জানান খুশি হব। আমি নিজে এটা জানি না, যদিও বইটা আমার কাছে আছে, কিন্তু আমার এখনো পুরোটা পড়া হয়নি। নাহিয়ান আমাকে বুশরা থেকে, নাহিয়ান বুশরা আমাকে সেগুন বাগিচা, বুশরা থেকে না, নাহিয়ান বুশরা সেগুন বাগিচা থেকে আমাকে SMS করেছেন। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন তিনি, 2008 থেকে আমার সাথে আছেন। অনেক ধন্যবাদ ভাই, এরকম SMS পেলে খুব ভালো লাগে। এবং নীরবে নিভৃত থাকলেন, মানে SMS করতেই হবে আমার এমন কোনো শর্ত নেই। নীরবে নিভৃতে অনেকেই শোনেন, SMS করেন না, এবং এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, সাথে থাকলেই হলো। আর FM লাইব্রেরিটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এবং তাহমিনা জানিয়েছেন তেজগাঁ থেকে, সেটা হচ্ছে যে আমাকে ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি, সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে। জীবনানন্দের লাইন, অসাধারণ লাইন। ডেভিয়েট ক্যান্টনমেন্ট থেকে আমার রেগুলার বন্ধু শুনতে চেয়েছেন যে গানটা। আমি ভাই এখন না, কিছুদিন পরে আবার রেগুলার প্লে করবো, আপনি কারণটা বুঝে নিন কেন, কি হতে পারে কারণটা। ত্রিদীপ চন্দ্র বিশ্বাস নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি নতুন বন্ধুকে। ত্রিদীপ, সুন্দর নাম। জেনিফারা, আপনার SMS এর জন্য ধন্যবাদ। এবং আর অনেকে SMS পাঠিয়েছেন, আপাতত আর পড়ছেন। SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন RA,
স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। একটা রবীন্দ্রসঙ্গীত প্লে করবো বলে কথা দিয়েছিলাম, সেটা এখন শুনবো। ফাল্গুন যেহেতু এসেছে, এই গানটা তো এখন আরও প্রাসঙ্গিক, সমসাময়িক এবং গান কথাগুলো সুন্দর। এতদিন যে বসেছিলাম পথ সে আর কাল গুনে, যদি আপনি এমন কারো জন্য এই কথাটা বলতে চান, এতদিন যে বসেছিলাম পথ সে আর কাল গুনে, দেখা পেলাম ফাল্গুনে, তবে এই গানটা মনে মনে আপনি তাকে ডেডিকেট করে দিন। বন্ধুরা, ফিরে এলাম আরো একবার এবং শুনছেন ইরাজকে আরেকবার, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সময় হচ্ছে এখন 12:54 আর শুনছিলাম ওয়ারফেজের গান মৌনতা, তাদের জীবনধারা অ্যালবাম থেকে, এবং তার আগে ছিল শাহানার কণ্ঠে এতদিন যে বসেছিলাম পথ সে আর কাল গুনে, দেখা পেলাম ফাল্গুনে। রাকিব যাত্রাবাড়ি থেকে খুব নস্টালজিক ফিল করছেন এবং স্কুল জীবনের কথা অনেক মনে পড়ছে, ফিরে যেতে যাচ্ছেন সেই দিনগুলোতে। আর ওয়ারফেজের এরকম একটা গান আছে, মনে পড়েছে আমার কৈশোর। বন্ধন আমাকে জানিয়েছেন অবশ্যই সাহিত্য রচনায় ব্যাকগ্রাউন্ড লাগে, কিন্তু হুমায়ুন আহমেদের ক্ষেত্রে কি বলবে, সেই প্রসঙ্গটা আসছে ঘুরে ফিরে। সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ খুব অল্প বয়সী চমৎকার কিছু বই লিখেছিলেন। তার প্রথম বইটা অসাধারণ, নন্দিত নরকে, এবং প্রথম রচনা দিয়েই তিনি তার ছাপ রেখেছিলেন, এটা সত্যি। এবং এটা নিয়ে আরেকটা ঘটনা বলি, যেটা হয়তো অনেকেই হয়তো জানেন না। সেটা হচ্ছে যে প্রথম বই যখন বের হলো হুমায়ুন আহমেদের নন্দিত নরকে, সম্ভবত 72 71 ওই সময়টা, 72 73, মানে ওই সময়টা, আমি হয়তো এটা নিশ্চিতভাবে বলছি না, সালটা আমার মনে নেই পুরোপুরি। তখন হচ্ছে যে তিনি একেবারেই নতুন একজন লেখক, ভালো কেউ তার বইয়ের প্রচ্ছদ করবে এটা তো ভাবাই যায় না। তো তার ছোট ভাই সম্ভবত আহসান হাবিব, যিনি উন্মাদ পত্রিকার সম্পাদক, উনি যেহেতু আঁকাআঁকি করেন, আঁকার হাত ভালো, উনি একটা প্রচ্ছদ করেছিলেন, এবং যেটা হুমায়ুন আহমেদের কাছে পরবর্তীতে মনে হয়েছিল যে না, ওটা হয়তো আসলে খুব হৃদয়গ্রাহী বা চমকপ্রদ হচ্ছে না বলে হয়তো, এবং প্রকাশক তাই বলেছিলেন তাকে যে না, প্রচ্ছদটা বদলাও, ভালো কাউকে দিয়ে প্রচ্ছদ করাতে হবে, না হলে বই চলবে না। তো তখন ওই সময়ের বিখ্যাত এবং এখনকারও এবং বাংলাদেশের একজন প্রবাদ পুরুষ, কিছুদিন আগে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কাইয়ুম চৌধুরী, যিনি খুব ভালো প্রচ্ছদ শিল্পী হিসেবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ, এবং বললেন যে কাইয়ুম চৌধুরীকে দিয়ে প্রচ্ছদ করাতে হবে। তো ওই সময় কাইয়ুম চৌধুরী প্রচ্ছদ নিয়ে অনেক ব্যস্ত, মানে অনেক বইয়ের ফরমাইশ তার কাছে থাকে, প্রচ্ছদ করার জন্য সময় একদমই পান না। তো তিনি তার কাছে, এবং অপরিচিত একজন তরুণ লেখক হয়ে হুমায়ুন আহমেদ তাকে গিয়ে অ্যাপ্রোচ করবেন যে আমার বই প্রচ্ছদ দেন। তিনি সাহসী গুলোতে পারছেন না যে কাইয়ুম চৌধুরী শিল্পী মানুষ কিনা, আবার বলে বসেন। খুব ভয়ে ভয়ে একদিন গেলেন, তো গিয়ে খুব অনেক ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়। তো হওয়ার পরে অবশেষে তারপরেও কাইয়ুম চৌধুরী তাকে বলেন যে ঠিক আছে, তোমার বইটা রেখে যাও, দেখি যদি সময় পাই, এরকম, এবং একটা তারিখ পরবর্তী তাকে দিয়ে দেন, ওই তারিখে গিয়ে নিয়ে আসতে বলেন প্রচ্ছদটা। এবং তখন হুমায়ুন আহমেদ সেই নির্ধারিত তারিখে প্রচ্ছদ আনতে যখন যান, তখন কাইয়ুম চৌধুরী খুব গম্ভীরভাবে বলেন, তোমার বইটা আমি পড়েছি, তোমাকে দিয়ে হবে ছোকরা। এবং প্রথম বই পড়েই কাইয়ুম চৌধুরী মনে হয়েছিল যে তাকে দিয়ে হবে। তো প্রথম বইয়ে তিনি তার প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন সত্যি, কিন্তু প্রস্তুতি বিষয়টা আসলে ভিন্ন রকম। যে জিনিসটা হুমায়ুন আহমেদের সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু একটা জিনিস সকল প্রায় অনেকেরই অজানা, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ যে কি ভয়াবহ রকমের একজন পাঠক ছিলেন, এটা আমরা অনেকেই জানি না। কত শত সহস্র বই যে তিনি জীবনে পড়েছেন একমাত্র হয়তো তিনিই বলতে পারবেন, এবং বিভিন্ন রকমের বিভিন্ন বিষয়ের দেশি সাহিত্য, বিদেশি সাহিত্য, কবিতা, উপন্যাস, নাটক, উদ্ভট সাহিত্য, সায়েন্স ফিকশন, এত বিচিত্র বই তিনি বলেছেন, জীবনী, যেটা অনেকেরই হয়তো অজানা। মানে এরকম পাঠক হয়তো খুব খুব বেশি খুঁজলে পাওয়া যাবে, এত বেশি পড়েছেন তিনি, কিন্তু সেটা নিয়ে তার তেমন কোনো প্রচারণা ছিল না বলে হয়তো এটা অনেকের অজানা। অনেকে হচ্ছেন একটা বই পড়লে মাইক লাগিয়ে 100 জনকে বলেন, আবার কেউ হচ্ছে 100 বই পড়লে একজনকে বলেন না। তো হুমায়ুন আহমেদের দ্বিতীয় শ্রেণী ছিলেন, যার ফলে এটা এই জিনিসটা অনেকেরই অজানা যে কত লেখার পাশাপাশি তিনি একজন যে মানে ভয়াবহ রকমের একজন নিবিষ্ট পাঠক ছিলেন। অনেক অজস্র বই পড়েছেন, এবং এটাই হচ্ছে প্রস্তুতির অংশ। এটা প্রস্তুতি, সেই প্রস্তুতিটা যে আসলে সচেতনভাবে হয় তাও না, এত বেশি দেশ বিদেশের লেখকের লেখা পড়ে নিজের অজান্তি হতে একটা সেই পাপ হয়ে যায় লেখকের। সেটা হচ্ছে যে প্রভাবিত হন এগুলো দ্বারা একজন মানুষ, এবং তার নিজের পথটা তিনি ঠিকভাবে বেছে নেন। যেন আমি 10 জন লোকের বই পড়ে 10 রকম রাস্তার সন্ধান পাবো, 10 পথের, ওই 10টা পথ দেখে আমি নিজের সিদ্ধান্ত তখন নিতে পারবো আরো সহজে এবং আরো ভালোভাবে, যে আমি কোন পথে যাবো, বা আমার পথটা এদের থেকে আলাদা হবে কিনা, বা আলাদা হলে কিভাবে আলাদা হবে, কতটুকু আলাদা হবে। এটাই হচ্ছে আসলে প্রস্তুতি। মানে বই খাতা নিয়ে মুখে হাত ধরে মুখস্থ পরীক্ষা পড়া পড়ছি, ভালো পরীক্ষা যেন দিতে পারি, প্রস্তুতি আসলে ঠিক ওরকম না, একটু অন্যরকম। আর আমাকে জানিয়েছেন যে এরপরে যে বন্ধুটা SMS করেছেন তিনি হচ্ছেন মানবী, উত্তরা থেকে আমাকে জানিয়েছেন লেখালেখি করছেন, কবিতা লিখছেন কলেজ ম্যাগাজিনের জন্য। আশা করছি আপনি একজন খুব বিশাল একজন কবি হবেন। সাদ কিং ফাহিম সাভার থেকে জানিয়েছেন যে
বইমেলা দিনে যাবেন, কিছু বই আমার কাছে জানতে চান। এই যে এইটা নিয়েও আমার কিছু বলার আছে, যে আরেকজনের কাছে জানতে চাওয়া যে আমি কি বই পড়বো, কয়েকটা ভালো বইয়ের নাম বলেন, সেগুলো কিন্তু এইটারও আমি ঘোরতর বিরোধী, আমি এটারও অ্যাগেনস্টের। কারণটা হচ্ছে এটা আপনাকেই খুঁজে নিতে হবে। পড়তে পড়তে 10টা ভালো বই পড়বেন, 20টা খারাপ বই পড়বেন, পড়তে পড়তে আপনিই বুঝে নেবেন আপনার জন্য কোনটা বা কোনটার জন্য আপনি, এবং আপনার প্রিয় ধারা কোনটা, কোন ধরনের লেখা আপনার ভালো লাগছে। এটা সম্পূর্ণ আপনার এই রুচিটা, এই পছন্দটা, এটা সম্পূর্ণ নিজের ভেতর থেকে আসা উচিত। এবং আরেকজন আপনাকে বলে দিল কিছু ভালো বইয়ের নাম, আপনি সেগুলো পড়লেন, এভাবে আমার কাছে মনে হয় আপনার স্বকীয়তা তৈরি হবে না। আপনি সব পড়বেন, যা পাবেন সব পড়তে পারেন, বাজে বই পড়বেন, ভালো বই পড়বেন, এবং পড়তে পড়তে আপনি বুঝে যাবেন, নিজের মনেই একটা সময় মনে হবে এটা ভালো, এটা খারাপ, আমি তাহলে ওটাই পড়বো, এখন থেকে ওই ধরনেরই পড়বো। সো আমি যেটা করেছিলাম, আমি কোনোদিন কাউকে জিজ্ঞেস করিনি যে কোন বইটা পড়া উচিত বা কোন বইটা পড়বো। আমি অনেক সেই ছোটবেলা থেকে যেহেতু পড়া ছিল, প্রচুর পড়েছি, অনেক ভালো জিনিসও যেমন পড়েছি, হাস্যকর জিনিসও পড়েছি, সস্তা জিনিসও পড়েছি, অনেক কিছু, অনেক বিচিত্র জিনিস পড়তে পড়তে একটা সময় হয়তো আমার কাছে মনে হচ্ছে যে না, এগুলো বোধহয় ভালো হচ্ছে না, এটা ভালো সাহিত্য না, এটা ভালো সাহিত্য, এখন থেকে এটাই পড়বো। যেমন অনেক বিখ্যাত সাহিত্যিক, তাদের লেখা পড়ে আমার কাছে ভালো লাগেনি, এবং হয়তো তারা আসলেই অনেক ভালো সাহিত্যিক, হয়তো কেন আসলেই তারা আসলেই মহান সাহিত্যিক, কিন্তু পরে আমার মনে হচ্ছে যে না, এই লেখাটা আমার ঠিক ভালো লাগছে না, তো ওই ধরনের লেখা আমি পড়বো না, পড়তে চাই না। আবার অনেক লেখক আছেন যারা অতটা বিখ্যাত না, বা তারা অতটা ভালো সাহিত্যিক বলে পরিচিত, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আমি তাদের 100 বার পড়বো, কেন পড়বো না, আমার ভালো লাগছে। তো আমার মনে হয় যে পাঠের অভ্যাস এভাবেই তৈরি হওয়া উচিত, নিজের ভেতর থেকে। আরেকজনের দেখানো রাস্তায় না হেঁটে নিজেই রাস্তাটা খুঁজে নেওয়া উচিত। এটা সত্যি আমি বিশ্বাস করি। নিজেই আবিষ্কারক হয়ে যান কোন পথে আপনি হাঁটবেন। এটা লেখকের ক্ষেত্রে যেমন সত্য, পাঠকের ক্ষেত্রেও সত্য। নিজেই আবিষ্কারক হন, আরেকজনের দেখানো পথে না গিয়ে। SMS করার জন্য নিয়মটা আরেকটু বলে দিচ্ছি। আজকে সাহিত্য আলোচনা বেশি হচ্ছে, এটা ভালো লক্ষণ। আর এর পাশাপাশি আপনি যে কোনো কিছু নিয়ে লিখতে পারেন, আমের আচার খেতে কেমন লাগে তাও লিখতে পারেন। SMS করার নিয়মটা হচ্ছে, প্রথমে আরে লিখবেন, রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। বসন্ত নিয়ে একটা গান শুনছি এখন, এবং এরপর একটু পর যখন ফিরবো, FM লাইব্রেরি নিয়ে ফিরছি। আর রেজনা চৌধুরী বন্যা এবং সাদি মোহাম্মদের কণ্ঠে শুনবো এখন একটা দারুণ গান, মধুর বসন্ত এসেছে, আপনার জীবনও আসুক। বন্ধুরা শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। আর শুনছিলাম একটু আগে ফাহমিদা নবীর কণ্ঠে আরেকটা চমৎকার রবীন্দ্রসঙ্গীত, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। কিন্তু আমার শোয়ের সাথে কিন্তু কথাটা একদমই যায় না। আপনি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল থাকলে শুধানোর কেহ নেই, এটা বলতে পারবেন না। আমি পুরো 3 ঘন্টা ধরে অজস্রবার শুধাই যে আমাকে লিখে পাঠান এই নাম্বারটাতে, 6969 নাম্বারটাতে। সো এমন কেউ বলতে পারবেন না যে শুধাইল না কেহ। হৃদয়ের কথা যদি বলতেই চান, আমি আছি সবসময় শোনার জন্য। আর একটু আগে বলে গিয়েছিলাম যে FM লাইব্রেরি সেগমেন্টে চলে যাবো, ফিরে আসবো যখন, তাই আমরা চলে যাচ্ছি সেখানে। FM লাইব্রেরি, স্বাগত জানাচ্ছি FM লাইব্রেরি সেগমেন্টে। এবং আজকে যেহেতু মহান একটা দিবস ছিল 21শে ফেব্রুয়ারি, এবং এই বিষয়কে একটা গল্প আজকে পড়বো। আর 21শে গল্প নিয়ে কিছু বলতে গেলে আমার কাছে সবার আগে যার নাম মনে হয় তিনি হচ্ছেন জহির রায়হান। অসাধারণ মানুষ, অসাধারণ প্রতিভাবান, বিখ্যাত চলচ্চিত্রকার, এবং আমার কাছে তার থেকেও বড় পরিচয় তিনি একজন অসাধারণ সাহিত্যিক ছিলেন। এবং জহিরের সাহিত্যের একটা ভিন্নতা অবশ্যই ছিল, এবং কিছু অনুপ্রেরণাদায়ী এবং খুব উদ্দীপ্তমূলক কিছু গল্প তার আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে একেবারেই স্বতন্ত্র, স্বকীয়তায় ভরা এবং অনন্য সাধারণ। সেই অর্থে আমার কাছে বাংলা সাহিত্যে একজন উজ্জ্বলতম নক্ষত্র মনে হয় জহির রায়হানকে। যদিও তার চলচ্চিত্রকার পরিচয়টাই হয়তো বেশি বড় সাহিত্যিকের থেকে। আর এবং তার 21শে নিয়ে সবচেয়ে বেশি বিখ্যাত গল্প হচ্ছে 21শের গল্প, তপুর সেই গল্পের কথা, যেটা পাঠ্যপুস্তকে থাকার কারণে হয়তো অনেকেই পরিচিত। কিন্তু আজকে ওই বিখ্যাত গল্পটা বলছি না, আজকে অন্য একটা গল্প বলবো। অন্য কোনো একটা বিশেষ একটা দিবসে বোধহয় আমি তার অন্য একটা গল্প বলেছিলাম, ওই যে একটা ছেলে আন্দোলনে মারা যায়, ভাষা আন্দোলনে, কিন্তু তার রুমমেট এখনো তার পরিবারকে গ্রামে থাকা জানতে দেয়নি যে সে মারা গেছে। প্রত্যেক মাসে খামে ভরে টাকা পাঠিয়ে দেয়, এবং তার স্ত্রী আকুতি ভরা চিঠি লিখে যে শুধু মাসে মাসে টাকা পাঠিয়ে কি তোমার দায়িত্ব শেষ, একবার কি আমাদের দেখতে ইচ্ছে হয় না। কিন্তু তারা তো তখনও জানে না যে আসলে সেই মানুষটা এখন নেই। এরকম একটা অসাধারণ গল্প অন্য কোনো একটা বছরে পড়েছিলাম। আজকে আরেকটা গল্প পড়ছি যেটা কখনো পড়া হয়নি, এবং এটা অসাধারণ একটা গল্প আমার কাছে মনে হয়েছে 21শে ফেব্রুয়ারি নিয়ে। গল্পটা একদমই অন্যরকম। এটা একটা নাট্যরূপ আমি 1995-এর দিকে দেখেছিলাম, তখনই মনে দাগ কাটে। পরবর্তীতে গল্পটা যখন পড়ি তখন আরো বেশি ভালো লাগে। আমি সেই গল্পটা একেবারে, এই গল্প নিয়ে আমি কিছুই বলবো না, আপনি শুনলেই নিশ্চয়ই আপনিও আক্রান্ত হবেন সেই আবেগে। শুধু গল্পটা পড়ি, আমি গানে চলে যাচ্ছি। এই গল্পটার নাম হচ্ছে মহামৃত্যু। আমি জাস্ট পুরো গল্পটা একটু পড়ে যাই, আশা করি যে ধৈর্য সহকারে আপনি সেটা শুনবেন।
লাশটাকে ধরাধরি করে উঠোন থেকে ওরা ঘরে নিয়ে এলো, তারপর আস্তে শুয়ে দিল মেঝের ওপর। বাইরে তখন সন্ধ্যার আস্তরণে কালো রাত নেমে এসেছে ঘন হয়ে। শিয়রে দুটো মোমবাতি জেলে দিয়ে চক্রাকারে বসলো ওরা লাশটাকে ঘিরে। কারো মুখে কথা নেই, সবাই চুপচাপ। কাঁপা হাতেও রক্ত ভেজা বুক পকেট থেকে একটা খাম বের করে আনলো শমশের আলী। একখানা চিঠি আর একখানা ফটো। কার ফটো ওটা? কাঁধের ওপর দিয়ে মুখ গলিয়ে চাপা সরে জিজ্ঞেস করলো রহমান, কার ফটো? ওর ভাবি বধূর, আস্তে করে বলল শমশের আলী। এ মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওর, আসছে বৈশাখে। ওটা রেখে দাও, বুক পকেটে রেখে দাও ওটা, কে যেন বলল আশ্চর্য মৃদু গলায়। খবরটা ছড়িয়ে পড়েছিল সারা পাড়ায়, আর দল বেঁধে ওকে দেখতে আসছিল সবাই। দোরগোড়ায় জুতোগুলো নিঃশব্দে খুলে রেখে ভেতরে ঢুকছিল ওরা, যেন দেব দর্শন এসেছে। দুটো মেয়ে এসে নীরবে বসলো ওর পায়ের কাছে, আর একজন বসলো শিয়রের পাশে। বুড়ো সুরেন উকিলের ছোট মেয়েটা হঠাৎ তার কানে আঙুলটা কেটে একটা রক্ততিলক বসিয়ে দিল ওর পাণ্ডুর কপালে। বাকি দুজন পরম স্নেহ ভরে চুলের প্রান্তভাগ দিয়ে মুছে দিল ওর পায়ের ধুলোগুলো। আর সবাই নির্বাক, নিস্পন্দন। ধূপদানিতে ধূপ জ্বলছে মৃদু মৃদু। ক্ষয়ে আসা মোমবাতি দুটোর জায়গায় আরো দুটো মোমবাতি জ্বেলে দিল শমশের আলী। বুড়ো সগির মিয়া ইশারায় বাইরে ডেকে নিয়ে গেল রহমানকে। কবর দেওয়ার কোনো বন্দোবস্ত কিছু হয়েছে? হচ্ছে। গোরস্থানে কখন নিয়ে যাবে ওকে? ভোরে। কাপড় চোপড় কেনা হয়েছে? না। তবে এই নাও টাকা, নাও। কাপড় কেনার জন্য পকেট থেকে 5টা টাকা বের করে দিল সগির মিয়া। সুরেন উকিল দিল আরো 5টা টাকা। ঝগড়াটে পল্টুর মা, আর কেপ্পন বলে যার পাড়াময় খ্যাতি, সেও 2 টাকা গুঁজে দিল রহমানের হাতে। ট্যাক্সি ড্রাইভার ফজল শেখ উজাড় করে দিল সারাদিনের পুরো রোজগারটা। রহমান বলল, এত টাকা দিয়ে কি হবে? ফজল শেখ বলল, ওর জন্য ভালো দেখে একটা কাপড় কিনো, দেখো মিহি হয় যেন। বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর। আর দেখো আতর আর কর্পূর একটু বেশি পরিমাণে কেনা হয় যেন। চোখ দুটো পানিতে চলচল করে উঠল সগির মিয়ার। কি বা সামর্থ্য আছে আমাদের? আমরা কি বা করতে পারি ওর জন্য? ঘর আর বাহির, বাহির আর ঘর। সারা রাত এক লহমার জন্য ঘুমালো না ওরা, ঘুম এলো না ওদের। রাত জেগে বসে বসে হয়তো গত বিকেলটার কথাই ভাবছিল ওরা। অস্তগামী সূর্যের তীর্যক আভায় আকাশের সাদা টুকরো টুকরো মেঘগুলো রক্তবর্ণ ধারণ করেছিল তখন। কাঠের লম্বা বারান্দাটার এই প্রান্তে দাঁড়িয়ে বুড়ি দাদি তার 12 বছরের নাতনিকে সে মেঘগুলো দেখাচ্ছিল আর বলছিল, ও মেঘগুলো লাল কেন জানো? ও মা, জানো না বুঝি? তা জানবে কেন, আজকালকার মেয়ে কি না ধর্মকথা তো পড়নি, শোনো না। হোসেনকে চেনো? হজরত আলীর ছেলে হোসেন। এজিদ তাকে অন্যায়ভাবে খুন করেছিল কারবালায়, বড় কষ্ট দিয়ে খুন করেছিল তাকে। সেই হোসেনের পাক রক্ত রোজ বিকেলে জমাট বেঁধে দেখা দেয় পশ্চিম আকাশে, বুঝলে? নিচে কলতলায় তখন পানি নিয়ে কারাকারি করছিল গটিয়াটেক মেয়ে মানুষ। পল্টুর মা তার মোটাসোটা দেহটা দেখিয়ে বারবার শাসাচ্ছিল বাকি সবাইকে, আর আপন মনে বকবক করছিল একটানা। দোতলার কোণের ঘরে অফিস ফেরত বাবুরা তাস নিয়ে বসেছিল সবে। পাশের ঘরে টেকো মাথা রহমানটা রোগা লিকলিকে বউটাকে মারছিল তখন, রোজ যেমনটি মারে। সামনের বাড়ির বুড়ো উকিলের তন্নি মেয়েটা সে তার ইমন কল্যাণের সুর ছড়াচ্ছিল মৃদু। বেশ কাটছিল বিকেলটা, রোজ যেমনটি কাটে। ছেদ পড়ল অকস্মাৎ। পশ্চিম মুখ লম্বা দোতলা বাড়ির বাসিন্দাদের চমকে দিয়ে সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো একটা লোক, পেছনে আরো 3 জন। কাকে যেন ধরাধরি করে এনে নিঃশব্দে উঠোনে নামিয়ে রাখলো ওরা। পাংশু মুখ, বাকহীন। কলগোড়ায় যারা দাঁড়িয়েছিল তারাই আর্তনাদ করে উঠল সবার আগে, আহা হা, কার ছেলে গো, কার ছেলে এমন করে খুন হলো? আহা হা, কার ছেলে গো, কোন মায়ের বুক খালি হলো গো, কার ছেলে খুন হলো? ঝগড়াটে পল্টুর মা 1 পা 2 পা করে এগিয়ে এলো সামনে। কেমন করে মরলো গো ছেলেটা? কেমন করে মরলো? লোকগুলো তখনও চুপচাপ। দোতলায় যারা ছিল তারাও ততক্ষণে নেমে এসেছে নিচে। মৃত লোকটাকে ঘিরে তখন একটা ছোটখাটো জটলা বেঁধে উঠেছে উঠানে। রক্তাক্ত মৃতদেহটার উপর ঝুঁকে পড়ে হঠাৎ চাপা আর্তনাদ করে উঠল এলডি ক্লার্ক শমশের আলী। হায় খোদা, এ কি করলে? এ যে আমাদের নুরুর ছেলে শহীদ, কেমন করে মরল? কি যেন বলতে গিয়েও বলতে পারল না লোকগুলো। টেকো মাথা রহমান বলল, আরে তাই তো, এই যে দেখছি শহীদ আপনার রুমেই তো থাকতো। ও শমশের সাহেব, তাই না? হ্যাঁ, ও আমার রুমেই থাকতো, আস্তে বলল শমশের আলী। তারপর আবার ওকে বই নিয়ে আসা লোকগুলোর দিকে মুখ তুলে তাকালো সে। এই যে রক্তে চপচপ করছে, কেমন করে মরল?
চারজন লোকের একজন গিয়ে সদর দরজাটা বন্ধ করে দিয়ে এলো আস্তে। ফিরে এসে চাপা গলায় ফিসফিস করে কি যেন বলল সে সবাইকে। সে কি? চাপা আর্তনাদ কান্নার মতো শোনা গেল। একসাথে আঁতকে উঠল দোতলা বাড়ির বাসিন্দারা। সে কি? ট্যাক্সি ড্রাইভার ফজল শেখ বলল, সে কি? কে গুলি করতে গেল ওকে? কেন গুলি করলো? আবার এজিদ নাজেল হলো না তো দুনিয়ার উপর? বুড়ি দাদি বিড়বিড় করে উঠল। তারপর এক সীমাহীন নিস্তব্ধতা আচ্ছন্ন হয়ে পড়ল সবাই। ফ্যাকাশে বিবর্ণ চোখগুলো তুলে পরস্পর মুখ চাওয়াচাওয়ি করল ওরা। তারপর তাকালো আবার মাটিতে শোয়ানো রক্তলাল মৃতদেহটার দিকে। কালো মুখছোড়া ছেলেটা বছরখানেকের ওপর থেকে ছিল এ বাড়িতে, থাকতো, খেত, কলেজে যেত। কই কোনোদিন তো চোখে পড়েনি কারো। পড়বেই বা কেমন করে? ৭২ গেরস্তের বাড়িতে কত লোক আসে, কত লোক যায়, কে কার খোঁজ রাখে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সব সময়। কিন্তু অকস্মাৎ আজ সবাই এক অদ্ভুত একাত্মতা অনুভব করলো ওই ছেলেটার সাথে। বেদনার্ত চোখ তুলে সবাই তাকালো ওর দিকে। সারা রাত তাকালো ওরা। ভোরে গরম পানিতে ওর লাশটাকে ধুয়ে যখন খাটের ওপর শোয়ানো হলো, তখন সারা উঠোনটা গিজ গিজ করছে লোকে। পাড়ার ছেলের একটা লম্বা বাঁশের ডগার পতাকার মতো ঝুলিয়ে নিয়েছে ওর রক্তে ভেজা জামাটা। ওটা ওরা বয়ে নেবে সব যাত্রার পুরো ভাগে। বুড়ো সগির মিয়া বলছিল, ওকে আমরা গোরস্তান পর্যন্ত নিয়ে যেতে পারবো কিনা আমার সন্দেহ হচ্ছে। বড় রাস্তায় ট্রাক ভর্তি মিলিটারি আর পুলিশ দেখে এলাম, মাঝপথে হয়তো ছিনিয়ে নেবে ওরা। আমরা দেব কেন? দৃঢ় কণ্ঠে বলে উঠল ছেলেরা। মা নেই, বাবা নেই, ভাই বোন কেউ এখানে নেই ওর। মা বাবা হয়তো ভাবছেন ছেলে তাদের নিরাপদেই পড়ালেখা করছে এখন, গ্রীষ্মের বন্ধে বাড়ি আসবে, কোলের মানিক ফিরে আসবে কোলে। শেষ দর্শনের জন্য মুখের বাঁধনটা খুলে দেয়া হলো ওর। পল্টুর মা ঝুঁকে পড়ে চুমু খেলো ওর কপালে। তারপর চোখে আঁচল চেপে সরে দাঁড়ালো এক পাশে। বুড়ি বিড়বিড় করে বলল, হায় খোদা, এজিদের গোষ্ঠী বুঝে এখনো দুনিয়ার উপর রেখে দিয়েছো তুমি। হায় খোদা। আহা, মা যখন মৌতের কথা শুনবে তখন কি অবস্থা হবে মার, বলল আরেকজন। মৃতের খাটটা কাঁধে তোলা নিয়ে কাড়াকাড়ি হলো কিছুক্ষণ। ছেলেরা বলল আমরা নিব, বুড়োরা বলল আমরা। শেষে রফা হলো, ঠিক হলো মিনিট 10-এর বেশি কেউ রাখতে পারবে না। শখানেক লোক পাড়ার, সবাইকে সুযোগ দিতে হবে তো। খাটে শোয়ানো শহীদকে নিয়ে যখন রাস্তায় নামলো ওরা, সূর্য তখন বেশ খানিকটা উঠে গেছে উপরে। সবার সামনে বাঁশের ডগায় ঝোলানো রক্তাক্ত জামা হাতে সুরিন উকিলের ছোট মেয়ে শিবানী, তার দুপাশে হোসেন ডাক্তারের 2 নাতনি রানু আর সুফিয়া। ওদের যেতে নিষেধ করেছিল অনেকেই, তবু জিদ ধরেছে ওরা, ওরা যাবেই। যাক, যেতে চাইছে যখন যাক না, কি আছে, বলেছিলেন বুড়ো সগির মিয়া। মিছিলটা তখন ধীরে ধীরে এগোচ্ছিল সরু গলি পেয়ে। আর গলির দুপাশের জানালা, ছাদ আর বারান্দা থেকে মেয়েরা মায়েরা দুহাতে কোচর ভরা ফুল ঝরে মারছিল ওর খাটিয়া লক্ষ্য করে। চামেলি, গোলাপ, রজনীগন্ধা, ফুল আর গোলাপ জল, গোলাপ জল আর ফুল। ফুলে ফুলে আগাগোড়া ঢেকে গেল শহীদ। ফুলের নিচে ডুবে গেল ওর লাশটা। দোতলা বাড়ির সংকীর্ণ বারান্দা থেকে ফুল ছড়ে মারতে মারতে আশ্চর্য মৃদু গলায় কে যেন বলল, আমাদের ভাষাকে বাঁচাবার জন্য প্রাণ দিয়েছে ও, আমাদের জন্য প্রাণ দিয়েছে, বলল আরেকজন। কথাটা কানে আসতেই বোধ হয় অকস্মাৎ ফুপিয়ে কেঁদে উঠল এলডি ক্লার্ক শমশের আলী। চোখে অশ্রুর বান ডাকল ওর। ছি শমশের ভাই, কাঁদছ কেন? এ সময় কাঁদতে নেই, মৃদু তিরস্কার করল ওকে ফজল শেখ। ওর কানের কাছে মুখ এনে চাপা স্বরে শমশের আলী বলল, বড় হিংসে হচ্ছে, বড় হিংসে হচ্ছে ফজলুরে। আমি কেন ওর মতো মরতে পারলাম না? দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে নিচে, পশ্চাতে রেখেছ যারে
সে তোমারে পশ্চাতে টানিছে, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। স্বাগত বন্ধুরা, আরেকবার শুনছেন হিরাজকে আরেকবার, এবং এখনো হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, আর আপনি আছেন রেডিও ওমান 88.4 FM এর সাথে, এবং ড্রিমস অ্যাভিনিউর সাথে হিরাজের সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ। খুব বেশি সময় বাকি নেই। একটু আগে শুনছিলাম পরপর দুটো না, প্রথমটা ছিল পুরোনো দিনের একটা গান, শাফিন আহমেদের কণ্ঠে নতুন করে আমরা সেটা শুনলাম, পৃথিবী আমারে চায়। আর ফাহমিদ নবীর কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত আমরা শুনলাম, তুমি কোন কাননের ফুল। এবং তার আগে ছিল এফএম লাইব্রেরি সেগমেন্টে মহামৃত্যু, জহির রাহানের সেই গল্পের কথা, মহান একটা গল্পের কথা আমরা গল্পটা পড়ে শোনালাম। পড়া হয়তো খুব বাজে হয়েছে, কিন্তু গল্পটা অসাধারণ। আর এইমাত্র যেটা পড়লাম এটা রবীন্দ্রনাথের একটা কবিতা, দুর্ভাগা দেশ। আমার কাছে মনে হয়েছে কথাগুলো প্রাসঙ্গিক। আর কিছু SMS এই বেলা পড়ে ফেলি। যাই হোক, যারা কবিতা পড়তে বলেছিলেন অন্তত একটা হলো কবিতা আজকে পড়েছি, আমি দায়মুক্ত। আমাকে অনেকে SMS পাঠিয়েছেন, তাদের মধ্যে আছেন লিঙ্কন মিরপুর থেকে, বন্ধন এবং মৌ ঢাকা ইউনিভার্সিটি থেকে, তিনজনকে ধন্যবাদ চমৎকার SMS এর জন্য, অনুপ্রেরণাদায়ী। রুনা আমাকে ডেমরা থেকে জানিয়েছেন যে আজকে তার জন্মদিন, সো শুভ জন্মদিন, জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনার জন্য। আর কোনাবাড়ি গাজীপুর থেকে আলামিন আমাকে জানিয়েছেন যে এই SMS-টা নিয়েও আমার দুটো কথা বলা উচিত, যেহেতু আমি তাদেরই একজন। তিনি লিখেছেন যে তার কাছে মনে হয় FM রেডিওতে যারা কথা বলে তাদের আরো ভালোভাবে বাংলায় কথা বলা উচিত। এইটা হচ্ছে এমন একটা বিষয় যেটা নিয়ে প্রচুর কথা হয়েছে এফএম রেডিও আসার পর থেকে, এফএম রেডিও চালু হওয়ার পর থেকে, এবং এটা নিয়ে প্রায়ই কথা হয় পত্রিকায়, টক শোতে, নিজেদের ঘরোয়া আড্ডায়, এবং এটা হচ্ছে খুব বহুল আলোচিত একটা বিষয় যে এফএম রেডিওতে ভাষা বিকৃতি এবং আরজেদের বাংলিশ ভাবে কথা বলার প্রবণতা, এটা নিয়ে প্রচুর কথা হয়েছে। এবং আমাকেও, যেহেতু আরজে হিসাবে আমাকেও এটা পরিচিত অপরিচিত বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার থেকে শুরু করে নিজেদের ঘরোয়া আড্ডায়, বন্ধুদের কাছে, বিভিন্ন জনের কাছে নানা রকম সময় নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তির্যক মন্তব্য শুনতে হয়েছে, খোঁচাত্মক ব্যঙ্গাত্মক অনেক মন্তব্য আমাকেও শুনতে হয়েছে, অনেক কিছু আমিও হজম করেছি, এবং অনেক জায়গাতে আমার উত্তরটা আমিও দিয়েছি। এবং সে এক বিশাল ইতিহাস। সংক্ষেপে, শুধু একেবারেই সংক্ষেপে, যেহেতু সময় বাকি নেই, আমি আমার জায়গাটা, আমার অবস্থানটা পরিষ্কার করি। সেটা হচ্ছে যে সমালোচনাটা করা হয়, আমি বলবো না সেটা অন্যায় বা অন্যায্য, আমার কাছে মনে হয় এটা যথার্থ। এই সমালোচনা আরজিদের প্রাপ্য, যে সমালোচনা করা হয় যে ভাষা বিকৃতির জন্য, এটা একেবারেই শতভাগের থেকেও বেশি সত্যি আমার কাছে মনে হয়। এবং আরজি হিসেবে আমিও গ্লানি বোধ করি আরজিদের একজন হয়ে, যে ভাষা বিকৃতির জন্য এফএম রেডিওকে প্রচণ্ডভাবে দায়ী করা হয়, এবং বিশেষভাবে আরজিদেরকে। এবং এই মতের সাথে আমি সম্পূর্ণ একমত, এবং সেই গ্লানিবোধ আমাকেও জর্জরিত করে, যেহেতু আমি নিজেও একজন আরজে। এবং আমার কাছে আসলে মনে হয় এটা নিয়ে কিছুদিন আগের একটা শোতে আমি বলেছিলাম যে আসলে এফএম রেডিওটা হয়ে গেছে একটা মানে খুব সস্তা চটুল একটা অপ্রাপ্তবয়স্ক অপরিণত টিন এইজের বা টিনদের বিনোদনের একটা খুব সস্তা একটা খোরাক হয়ে গেছে এফএম রেডিওটা। কথা, সেটা একটা শক্তিশালী মাধ্যম হওয়ার কথা ছিল, হতে বা হওয়া উচিত, এবং সেটাই স্বাভাবিক। বাংলাদেশি রেডিওর একটা উজ্জ্বল অতীত আছে, যেটা আমি বলেছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, এবং সারা বিশ্বে রেডিও অনেক শক্তিশালী একটা গণমাধ্যম, কিন্তু বাংলাদেশি এফএম রেডিও তার উজ্জ্বল ব্যতিক্রম। আমরা শুধু কে কাকে মিস করছে এবং কার ঘুম আসছে না, মোবাইল ফোন ধরছে না বলে আমরা এই SMS গুলো চালাচালি করতেই ব্যস্ত, এবং অদ্ভুত এক বাংলিশ টোনে করতে পারছি না, ধরতে পারছি না, এইভাবেই আমরা কথা বলি এফএম রেডিওতে। এবং আমি হয়তো অনেকের বিরাগ ভাজন হব আজকে এই কথাগুলো বলার জন্য, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই সমালোচনা পুরোটাই আমাদের প্রাপ্য। আমরা সত্যি ভাষাকে ক্ষতি করছি, আমরা সত্যি ভাষার বিকৃতি করছি, আমরা সত্যি যে আবেগ নিয়ে একটু আগে গল্পটা পড়লাম, সেই আবেগের সাথে আমরা প্রতারণা করছি। কারণ যারা রক্ত দিয়েছিলেন নিজেদের ভাষার জন্য, তারা এটুকু অন্তত স্বপ্ন দেখেছিলেন এই ভাষার চর্চা, শ্রীবৃদ্ধি, প্রবৃদ্ধি, উৎকর্ষ, এবং আমাদের হাতেই সেটা রক্ষিত হবে, আমাদের হাতেই প্রবৃদ্ধি লাভ করবে, উৎকর্ষিত হবে নিরন্তর। এই স্বপ্ন তাদের দেখাটা নিশ্চয়ই ভুল কিছু ছিল না, এবং সেই স্বপ্ন দেখেছিলেন তীব্রভাবে বলেই, প্রচণ্ডভাবে স্বপ্নতাড়িত হয়েছিলেন বলেই চন্দ্রাহত হবার মতো অকাতরে জীবনটা দিয়েছিলেন। এবং আমার কাছে মনে হয় তাদের সাথে প্রতারণাই করছি আমরা এখন, করতে পারছি না, ধরতে পারছি না বলে, এই ধরনের কথা বলে। আমি চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু সফল হয়েছে বা ব্যর্থ হয়েছি। সে শুরু থেকেই, যখন থেকেই আমি রেডিওতে আসলাম, তখন থেকে একটা আমার স্বপ্ন, কল্পনা, শপথ, যাই হোক না কেন, ছিল যে না, বাংলা অন্তত
আদর্শ মানে পৌঁছাতে না পারলেও ভালো বাংলা বলার চেষ্টা করব, এবং আর যারা ভালো বাংলা বলতে পারে সেইটাই থাকবে, সেটা প্রমাণ করাই থাকবে আমার একটা অন্যতম মূল লক্ষ্য। আর যে হবার পিছনে যেটা অন্যতম প্রধান কারণও ছিল, তো সেটা কতটুকু আমি সফল হয়েছি আমি জানি না, এর সেই বিচারের ভার শ্রোতাদের, তারা বলবেন। যতটুকুই সফল হই না কেন বা পুরোটা যদি ব্যর্থ হই, সেটা আমার মাথায় সচেতনভাবে ছিল এবং আমি চেষ্টা করেছি সাফল্য ব্যর্থতা পরিমাণ যতটুকুই হোক না কেন। আর বাকি যারা আছেন, আমি আসলেই বাকিদের সম্পর্কে আমি বলতে চাই সামগ্রিকভাবেই তারা অনেক প্রতিভাবান, তাদের অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে যা আমার মধ্যে নেই, এবং আমি অনেকেরটা শুনেই অবাক হয়ে অজস্রবার ভেবেছি এত ভালোভাবে ওনারা করছেন, এর ছিটে ফোটা যদি আমি পারতাম। এবং অনেকের অনেক ভালো পারফরমেন্স দেখে আমি ঈর্ষান্বিত হয়েছি এবং মনে হয়েছে যে এদের মতো ভালো আর যদি হতে পারতাম। তো এরকম হয়েছে, যাদের এত প্রতিভা যাদের আছে তারা নিশ্চয়ই চাইলে, সেই আন্তরিকতা থাকলে অবশ্যই বাংলাকে আর অনেক সুন্দরভাবে বলতে পারবেন, এবং এই ঢালাওভাবে সেই সমালোচনা আমাদেরকে বিদ্ধ করবে না, এবং আর্যদের একজন হিসাবে সেই তীব্র গ্লানিবোধ, লজ্জা, অপমানবোধ আমাকেও গ্রাস করতো না বা করবে না। নিশ্চয়ই সেরকম একটা দিন হয়তো আসবে যেদিন মানুষ সেই কথাগুলো আর বলবে না, বলবে যে না, এফএম রেডিও ছেলেগুলো বা মেয়েগুলো আজকে চমৎকার বাংলা বলে, ইদানিং স্বপ্ন দেখতে দোষ কি। আর আপাতত আর SMS পড়ছি না, আমি SMS করার নিয়মটা একটু বলে দিই। প্রথমে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ যেটা RA, এটা পড়বেন, লিখবেন, তারপরে আপনার নাম ঠিকানা এবং লিখুন, এবং যা খুশি তা লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। একটা গান শুনছি, এই গানটা অনেক দিন প্লে করা হয় না, সেই গানটা শুনবো এখন। এবং মায়েশা আমাকে আগে থেকে লিখেছিল মহামৃত্যু জহির রায়হানের গল্পটা শুনে তার শীত দাঁড়াবে, একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এবং ছায়া, সাথে থাকুন, নিশ্চয়ই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, অভিমান করার কিছু নেই। গানটা নিশ্চয়ই সবার ভালো লাগবে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁধিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয়ে। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। স্বাগত বন্ধুরা আরেকবার, এবং ইরাজকে শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। এটা হলো রবীন্দ্রনাথের একটা কবিতা প্রাণ, অসাধারণ একটা কবিতার খুব জঘন্য একটা আবৃত্তি ছিল। আর একটু আগে শাহানার কণ্ঠে আরেকটা দারুণ রবীন্দ্রসঙ্গীত শুনলাম, তোমারই করিয়াছে জীবনের ধ্রুব তারা। খুবই ভালো লাগে আমার কাছে গানটা। তার আগে ছিল দলছুটের গান বায়োস্কোপ, এবং আমাকে কিছু বন্ধু SMS পাঠিয়েছেন। আফরিন গল্পটা ভালো লেগেছে জানিয়েছেন, এবং আমাকে জানিয়েছেন যে রাসেল আপনার শক্তিতে পরিণত হোক এই প্রার্থনা। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন, কিছুটা লজ্জা পাচ্ছি SMS-টা পড়তে, সেটা হচ্ছে যে তিনি আমাকে লিখেছেন আমি 7 তারিখে লাস্ট শো করেছিলাম, আজকে হচ্ছে 21 তারিখ, এবং এর মধ্যে 11 তারিখ চলে গেছে, সেদিন ছিল ড্রিমস অ্যাভিনিউর জন্মদিন। আমার মনে ছিল কিনা এই প্রথমবারের মতো আমি এইবার, এটা সত্যি আমার মনে ছিল না, আমার প্রত্যেক বছর মনে থাকে। আমি প্রচন্ড লজ্জা পাচ্ছি যে এত প্রিয় একটা, সবসময় গর্ব করে বলি হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা একটা কিছু হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, কলিজার ভেতরে লুকিয়ে রাখা কিছু, এত কিছু বলি, আর তার জন্মদিনটা এবার আমি ভুলে গেছি। আমি প্রচন্ড লজ্জিত, ক্ষমা যাচ্ছি সবার কাছে। তবে এবার আমার একটা শক্ত, আমার কিন্তু একটা ঢাল আছে, সেই ঢালটা আমি বলি কেন ভুলে গেছি এবার মনে ছিল না। এবার আমি ওই যে আমি বলেছিলাম যে আমি অসুস্থ ছিলাম বেশ ভালো রকম ভয়াবহ মাত্রা, এবং আমার সার্জারি হয়েছে। সার্জারিটা হয়েছে 12 তারিখে, আর 11 তারিখে আমি প্রচন্ড অসুস্থ এবং ঢাকার বাইরে ছিলাম। আমি একা রাতের বেলা ট্রেনে এসেছি, ওই অবস্থায় প্রচন্ড কষ্ট হয়েছিল আমার, সারা রাত ঘুমোতে পারিনি, যন্ত্রণা এরকম একটা অবস্থা। সকালে এসে কোনো মতে জাস্ট একটু বাসায় ঘুমিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ওই 11 তারিখ সকালেই, তখন ওই দিনেরই ঘটনা। এবং সেখানে গিয়ে ট্রিটমেন্ট করানো, টেস্ট করা, হ্যান করা, ত্যান করা, অনেক দৌড়াদৌড়ি করেছিলাম। বাসায় ফিরে ওই অবস্থায় সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, এবং এই কারণেই হয়তো আসলে আমার মনে ছিল না, আর এই জন্য তবে এখন অপরাধ বোধে ভুগছি। ড্রিমস অ্যাভিনিউ জন্মদিন ভুলে গেলাম, এটা খারাপ লাগছে ভাবতে। আর এটা ভেবে ভালো লাগছে 2011 সালের 11ই ফেব্রুয়ারি প্রথম পর্ব হয়েছিল ড্রিমস অ্যাভিনিউ এর, এবং 4 বছর হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ এর। তখনও হয়তো ভাবিনি এত বছর যাবে। যতদিন আল্লাহ তাআলার রহমত থাকবে নিশ্চয়ই ততদিনই করে যাব। এই
প্রার্থনাটাই আপনাদের করতে বলবো আমার জন্য, আর আমার জন্য কোনো কিছু প্রার্থনা করার দরকার নেই, ড্রিমস অ্যাভিনিউর জন্য করুন, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। একটা গান শুনবো, এটাই হচ্ছে আজকের শোয়ের শেষ গান, হয়তো এরপরে আরেকটা গান প্লে করতেও পারি, এবং এই গানটা শুনছি এখন আমি শুনবো এই জন্য, এই গানটার কথাগুলো আমার ভয়াবহ রকম পছন্দের, এবং এই কথাগুলো আমি যদিও আমার কাছে কখনো উপহার চায়, অন্য কিছু হাতের কাছে না পেলে আমি এই গানটাই তাকে দিব গানের কথাগুলোর জন্য। এবং শ্রীকান্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটা শুনবো, এবং তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত খুব একটা শোনা হয় না। পৃথিবীর সব মানুষের উপরে আসলে আনন্দধারা বর্ষিত হোক, সবাই সুখে থাক, এটাই আসলে সবার প্রার্থনা হওয়া উচিত। তা আশা করছি গানটা ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই কিছুটা হলেও সফল, না লাগলেও ক্ষতি নেই, চেষ্টা করেছি। আর অনেক অনেক শুভকামনা থাকলো, প্রার্থনা থাকলো, এবং আমি তো বলেছি এই গানটা প্লে করার আগে, আমি চাই সবার জীবনে এমনই হোক, যেন সবার জীবনে আনন্দধারা বইতে থাকে পরম করুণাময়ের পক্ষ থেকে, এবং সারাটা জীবন জুড়ে আনন্দধারা বইতে থাকুক, কখনো যেন দুঃখ স্রোতে আপনাকে ভাসতে না হয়। শুভরাত্রি, ভালো থাকুন অনেক বেশি। নিশ্চয়ই আরেকটা সুন্দর শনিবারে, আরেকটা সুন্দর সময়ে, আরেকটা সুন্দর মুহূর্তে, আরেকটা সুন্দর রজনীতে আবার কথা হবে একসাথে। ভালো থাকুন।